হ্যালো, ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমাদের আয়োজনটা ছিল যে ইঞ্জিনিয়ারিং কেরিয়ার ইন গভর্নমেন্ট, মাল্টিন্যাশনাল অ্যান্ড প্রাইভেট সেক্টর অফ বাংলাদেশ। তো আমাদের সাথে আমাদের সম্মানীয় অতিথিরা আছেন। ভাইদের কাছ থেকে আমরা অনেক মূল্যবান উপদেশ নিব। তো প্রথমত আমি পরিচয় করিয়ে দিই, আমাদের সাথে আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ জয়নুল আবেদিন ভাইয়া। ভাইয়া হচ্ছে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, ঢাকা ওয়াসা। আমাদের সাথে আরো আছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নিজামুদ্দিন ভাইয়া। ভাইয়া হচ্ছে ডেপুটি ম্যানেজার, ডোরিন গ্রুপ। আমরা ভাইয়াদের থেকে মূল্যবান এক্সপিরিয়েন্স নিব, জানবো যে ইউনিভার্সিটিতে থাকা অবস্থায় আসলে আমাদের কি করা উচিত, তাহলে কিভাবে আমাদের কেরিয়ারটা ভালো হয়। ফার্স্ট অফ অল ভাইয়া, আমি আমাদের জয়নুল আবেদিন ভাইয়ের কাছে জানতে চাই, ভাইয়া কিরকম আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? জি ভাইয়া, আমি ভালো আছি। ভাই, লকডাউনের মধ্যে ভাই আপনাদের কাজকর্ম আপনারা কিভাবে পরিচালনা করতেছেন? সর্বপ্রথম আমি তো একটা বাণিজ্যিক সেবামূলক প্রতিষ্ঠান আমাদের ঢাকা ওয়াসা। আমরা নর্মালি ঢাকা শহরে পানি সাপ্লাই দিয়ে থাকি, সুয়ারেজ এবং পানি সাপ্লাই। তো সুয়ারেজ ম্যানেজমেন্ট করে থেকে আমরা সেটা খুব বেশি অংশ না, 25% জায়গায়। আর বাকিটা আমরা এখনো ফুল কাভারেজে যেতে পারি নাই। ঢাকা শহরে 100% কাভারেজ আমাদের পানি লাইনে আছে। আমি বেসিক্যালি একটা প্রজেক্টে কাজ করছি, আমাদের একটা প্রজেক্ট, পানির লাইন রিনোভেশন প্রজেক্ট। সেটা হচ্ছে যে ঢাকা শহরের ওল্ড টাউন, যেটা আর কি লালবাগ, তারপরে আজিমপুর, ওল্ড টাউন যে অংশটা আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আর আমরা কাজ করছি আসলে, যেহেতু আমাদের 24 ঘন্টা সার্ভিস, তো এই সার্ভিসের ভিতরে আমাদেরকে গ্রাহক সেবা দিতে হয়, এবং পানি ছাড়া তো আসলে চলা যায় না। জি ভাইয়া, পানি ছাড়া তো আমরা আমার এখানে কাজ চলতে হচ্ছে পারবো না। দেশের, তো আর একটা জিনিস হচ্ছে যে, যেহেতু এটা ডেভেলপমেন্ট প্রজেক্ট, তো দেশের অর্থনীতি আসলে ডেভেলপমেন্ট প্রজেক্টের সাথে আসলে ওতপ্রোতভাবে জড়িত। এই জন্য আমাদের কাজ করতে হয়, এবং এই সিচুয়েশনও আমাদের কাজ চলতেছে, চলমান প্রক্রিয়া আছে। ধন্যবাদ। ওকে ভাইয়া। ভাইয়া, আমরা আপনার কাছে আরো কিছু প্রশ্ন জানতে চাই যে ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় যদি স্টুডেন্টদের সম্পর্কে কিছু বলতেন, যে ওরা আসলে ইউনিভার্সিটি থেকে কি কি বিষয় জেনে আসা উচিত, যেটা তাদেরকে তাদের পরবর্তী কর্মজীবনে সাহায্য করবে, কি কি সাবজেক্টের উপর ওদেরকে ফোকাস করা উচিত? সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা যখন ইউএইতে পড়াশোনা করেছি, আমাদেরকে গাইড করার মতো আসলে আমাদের কোনো সিনিয়র ছিল না। তো এটা প্রত্যেকটা মানুষের, স্টুডেন্টদের জীবনে বিশেষ করে এটা কিন্তু ভালো একটা ইম্প্যাক্ট পড়ে। তো এক্ষেত্রে আমার যে সাজেশনটা, বিশেষ করে সিনিয়রদের সাথে যারা সদ্য পাশকৃত বা যারা ফোর্থ ইয়ারে পড়ে, তাদের আসলে একটা কমিউনিকেশন খুব দরকার। এটা আসলে আমি ফিল করি। আর বিশেষ বিশেষ করে যেটা হচ্ছে যে, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটি গুলোর ভিতরে ইউআইউর আমাদের সময়কাল যারা আমাদের ফ্রেন্ড সার্কেল যারা ছিল, অলমোস্ট মোটামুটি সবাই খুব ভালো জব করে। তো এটা যদি আমাদেরকে পরিচয় দিতে গিয়ে অনেক ভাবে ঘুরে পেঁচাইয়া পরিচয় দেওয়া লাগতো যে কোথায় থেকে পাস করেছি। তবে এখন দিন চেঞ্জ হয়েছে, যে ইউআইউর অনেক স্টুডেন্ট খুব ভালো ভালো জায়গায় জব করে। আর রেফারেন্স আসলে খুব প্রয়োজন হয়। আপনি ভাইবা দিতে যাবেন, সেখানে রেফারেন্সের প্রয়োজন হয়। আর প্রাইভেট ইউনিভার্সিটি যদিও আমাদের এখনো, মানুষ কিন্তু ওইভাবে প্রাইভেট ইউনিভার্সিটি ছেলেদেরকে এখনো পুরোপুরি ওইভাবে ওই চোখে, মানে নর্মাল একটা গভর্নমেন্ট ইউনিভার্সিটি থেকে পাশ করলে একটা ছেলেকে যে চোখে দেখে, এখন কিন্তু সেই চোখে দেখে না। whereas কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটি থেকে পাশ করা ছেলেদের অনেক ভূমিকা আছে আমাদের বর্তমান অর্থনীতিতে। আচ্ছা ভাইয়া, সাপোজ আপনার গভর্নমেন্ট জবের জন্য স্টুডেন্টরা কিরকম ভাবে প্রিপারেশন নেবে, ওদের
যে ইনিশিয়াল প্রিপারেশনটা কিরকম হলে ভালো হয়, এই বিষয়ে যদি একটু বলতেন। এটা একটা ভালো প্রশ্ন। আমি আমার লাইফের একটা এক্সপিরিয়েন্স বলি। আমি প্রথম যখন পরীক্ষা দিতে গিয়েছি, সেটা পরীক্ষা হয়েছিল বুয়েটে। তো বুয়েটে পরীক্ষা দিতে গিয়ে দেখলাম ওখানে অনেক এমন টাইপের প্রশ্ন হয় যেটা আমি জানি, কিন্তু আমার প্র্যাকটিসে নাই। কেন প্র্যাকটিসে নাই? সেটা হচ্ছে আমরা যখন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে অনেক জিনিস করেছি, অনেক ডেরিভেটিভস গুলো করেছি, অনেক বড় বড় প্রবলেম গুলো সলভ করেছি। তো এত ছোট ছোট প্রশ্ন আসতো, যেটা চিন্তা করতাম যে আরে এটা তো পারা জিনিস, একটা ছোট একটা সূত্র ভুলে গেছি, মনে নাই, প্র্যাকটিসে নাই। তো প্রথম একটা দুইটা পরীক্ষা দেখা গেছে যে ভালো করতে পারি নাই। তখন পরীক্ষার প্রশ্নের প্যাটার্নটা দেখলাম যে প্রশ্নের প্যাটার্নটা কোন স্টাইলে করে, কিভাবে করে। তখন এটা নিয়ে বাসায় এসে পরে বসে সবগুলো প্রশ্ন, যতগুলো জিনিস মনে থাকতো সেটা লিখতাম। লিখে দেখতাম যে আমি কোন প্রশ্নটা আমার প্রবলেম হচ্ছে, কোনটা আমি পেরেছি, ওটা ঠিক হয়েছে কিনা, যেটা পারি নাই বা মনে নাই সেটা আবার বই নামিয়ে ওটা চেক করতাম। তো শেষের দিকে আমি অনেকগুলো ভেবে দিয়েছি, সরকারি প্রতিষ্ঠানে অনেকগুলো ভেবে দিয়েছি। সেটা প্রায় 4-5টা প্রতিষ্ঠানে, পিডিবিতে দিয়েছি, পিজিসিবিতে, তারপরে সিলেট গ্যাস ফিল্ডে, ঢাকা ওয়াসায় 2বার দিলাম। তো যে জিনিসটা বলতে গেছিলাম সেটা হচ্ছে যে প্রশ্নের প্যাটার্নটা আপনাকে আগে বুঝতে হবে। প্রশ্নের প্যাটার্নটা বুঝতে হবে। আমরা থিওরিটিক্যাল বা যেভাবে ইউনিভার্সিটি পাস করার জন্য বা যেভাবে পড়াশোনা করি, এর বাইরে কিন্তু চাকরি পড়াটা একটু টেকনিক্যাল। আপনার ছোট একটা সার্কিটের অঙ্ক দিল, দেখলেন যে মাঝখানে একটা মানে শর্ট সার্কিট করা আছে। এটা তো নর্মালি আমরা ইউনিভার্সিটিতে ওইভাবে চিন্তা করি না। পরীক্ষার হলে গিয়ে দেখলেন যে একটা শর্ট সার্কিট আছে, আপনি কিন্তু ওটা খেয়াল করেন নাই। ফুল অঙ্কটা করে আসেন, দেখেন যে লাস্টে এসে একটা শর্ট সার্কিট আছে, যেটা রেজাল্টটা হয়ে গেল 0 হয়ে গেল। তো এখন এই জিনিসগুলা ছোটখাটো এই জিনিসগুলা যদি ইউনিভার্সিটি থাকা অবস্থায় যদি প্রত্যেকটা জিনিস এরকম খুঁটিনাটি জিনিসগুলা যদি সবাই বুঝতে পারে, তাহলে এটা চাকরি জীবনে হেল্প করে, এক। আর সেকেন্ড হচ্ছে যে সিনিয়র ভাই যারা আছে, যারা পরীক্ষা দিচ্ছে, বিভিন্ন সরকারি চাকরিগুলো পরীক্ষা দিচ্ছে বা বিভিন্ন প্রাইভেট মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোতে পরীক্ষা দিচ্ছে, বা সরকারি কোম্পানিগুলোতে যারা পরীক্ষা দিচ্ছে, তারা যদি বিশেষ করে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার যেসব ছোট ভাইরা থাকে, তাদের সাথে যদি শেয়ার করে যে পরীক্ষার প্যাটার্নটা এরকম, তারা কিন্তু ওই বিশেষ করে ক্যান্টিনে বা কোথাও যদি আড্ডা দিতে যায়, অনেক সময় কোনো প্রসঙ্গে যদি আসে, অনেক সময় এগুলো নিয়ে ডিসকাস হতে পারে। তো ডিসকাশন হলে কি হবে, সেক্ষেত্রে প্রশ্নের প্যাটার্ন সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। আর দ্বিতীয়ত যখন একটা সাবটার সার্কিটে যে কোনো একটা সাবটার বা ট্রান্সমিশনের কোনো সাবটার অঙ্ক করতে যাবে, কোনো থিওরিটি পড়তে যাবে, তখন কিন্তু তার মনে আসবে, ও পরীক্ষার প্যাটার্ন তো এরকম হয়, তার মানে এটার অ্যান্সারটা এই টাইপের হয়, বা এই জিনিসটার সলিউশনটা এরকম হয়। তখন একজন কিন্তু খুব ইজিলি এটা মানে পরীক্ষা যখন দিতে যাবে, তখন তার জন্য খুব একটা ব্যাক পেতে হবে। তো এই সিনিয়র ভাইদের সাথে যেমন একটা কমিউনিকেশন দরকার। আর সেক্ষেত্রে সিনিয়রদেরও যারা পরীক্ষা দেয়, তাদেরও জুনিয়রদের সাথে এই ব্যাপারগুলা শেয়ার করা উচিত। তো এটা একটা প্ল্যাটফর্ম দরকার আমাদের, বিশেষ করে আমরা প্রাইভেট ইউনিভার্সিটিতে যে যারা পড়াশোনা করেছি বা করছি, তাদের এই ধরনের একটা প্ল্যাটফর্ম খুব প্রয়োজন। তো আমি আশা করব যে এই ধরনের একটা প্ল্যাটফর্ম আমরা পাবো আর কি। এবং আমি বিশেষ করে আমি আমার জুনিয়র ভাই বোনদের জন্য চাই যে তারা এরকম একটা প্ল্যাটফর্ম গড়ে তুলুক, সেখানে সিনিয়ররা যাবে, বিভিন্ন বিষয় নিয়ে আলাপ আলোচনা করবে। আর একটা ইউনিভার্সিটির সফলতা কিন্তু আপনি প্রাইভেট সেক্টরে যতই কাজ করেন না কেন, গভর্নমেন্ট সেক্টরে যদি আমাদের ছোট ভাই বোনেরা যদি না আসে, তো এটা একটা ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করার জন্য কিন্তু গভর্নমেন্ট সেক্টরটা কিন্তু খুব বেশি দরকার। ধন্যবাদ। তো সেক্ষেত্রে আমাদের মনে হয় যে আমাদের ইউনিভার্সিটির যে ক্লাবগুলো আছে, ওরা যে প্রোগ্রামগুলো অর্গানাইজ করে, সেটা একটা খুব ভালো প্ল্যাটফর্ম যে সিনিয়রদের সাথে একটা কানেকশন তৈরি করে। না, সেটা হতে পারে। ক্লাবগুলো তো ধরেন যেটা কো কারিকুলাম যেটাকে বলে, তাদের কাজের পড়াশোনার সাথে সাথে পড়াশোনার অন্যান্য
যে যেমন ইলেকট্রনিক্স ক্লাব আছে, রোবোটিক ক্লাব আছে, তারা এটা পড়াশোনার পাশাপাশি করে থাকে। কিন্তু চাকরির জন্য যখন পড়াশোনা, এটা জাস্ট আমি একটা ছোট্ট এক্সাম্পল দেই। পাবলিক ইউনিভার্সিটির বহু বাংলাদেশের যতগুলো পাবলিক ইউনিভার্সিটি জেনারেল লাইনে পড়াশোনা করে, তারা কিন্তু ফার্স্ট ইয়ার থেকে শুরু করে বিসিএ ক্র্যাক করে। এটা কি আমাদের পক্ষে সম্ভব? কখনোই সম্ভব না। তো আমরা যারা এই রিলেটেড চাকরি বাকরি যদি মনে করি না গভর্নমেন্ট বিসিএস এগুলা দিব, তাহলে আমাদের জুনিয়র যারা আছে তাদেরকে অবশ্যই ফার্স্ট ইয়ার না হোক থার্ড ইয়ার থেকে অবশ্যই তাদেরকে ওই ধরনের প্রিপারেশন রাখার দরকার। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে আপনার, আমরা ওখানে কিন্তু পড়াশোনা করি একদম সায়েন্সের পড়াশোনাগুলো বা ইঞ্জিনিয়ারিং পড়াশোনাগুলো, কিন্তু আপনি যখন সরকারি চাকরির পরীক্ষা দিতে যাবেন সেখানে কিন্তু আপনাকে ইঞ্জিনিয়ারিং পড়াশোনার সাথে সাথে আপনি কিন্তু জেনারেল লাইনে পড়াশোনা জানতে হবে, আপনাকে বাংলা জানতে হবে, আপনাকে সাধারণ গণিত জানতে হবে, যেটা আপনি কখনো প্র্যাকটিস করেন নাই। প্র্যাকটিসেরও কিন্তু প্রয়োজন আছে। আপনি যত ভালো স্টুডেন্ট হন না কেন, প্র্যাকটিস না থাকলে পরীক্ষার হলে আপনাকে একটা আপনার 6 লাইনের একটা অঙ্কের জন্য আপনাকে সময় দিয়েছে 3 মিনিট। হ্যাঁ, আপনি অঙ্কটা জানেন, করতে গেলে আপনার সময় নষ্ট হচ্ছে 12 মিনিট, আপনি কিন্তু ফুল অ্যান্সার করতে পারবেন না। হোয়ারাজ আরেকজন যখন প্র্যাকটিসে থাকে সে কিন্তু ইজিলি আপনার পরীক্ষার প্রশ্নটা অ্যান্সার গুলো খুব দ্রুত দিয়ে দিতে পারছে। সে যদি 20টা প্রশ্নের অ্যান্সার দিচ্ছে, আপনি দিতে পারছেন 7টা বা 8টা বা সর্বোচ্চ 10টা। তো আপনি তো চাকরি বাজারে তার সাথে মানে কম্পিটিশনে থাকতে পারবেন, আপনি অনেক পিছনে পড়ে যাবেন। তো এই জন্য বললাম, যারা সিনিয়র আছে, যারা পরীক্ষা দিচ্ছে বিভিন্ন একটা গ্রুপ অথবা একটা ক্লাব অথবা একটা পেজ, যারা ফেসবুক পেজ হতে পারে অথবা ইউনিভার্সিটির যারা এরকম একটা থাকতে পারে যে সিনিয়ররা এসে আজকে একটা পরীক্ষা দিয়ে আসলো, পরের সপ্তাহে তারা এসে বললো যে আমরা এই পরীক্ষাগুলো দিয়েছি, এই টাইপের প্রশ্ন দিয়েছি। 5 জনের যদি একটা পরীক্ষা দেয়, মোটামুটি 2টা করে প্রশ্ন হলেও সে 10টা প্রশ্ন কিন্তু সবার কাছে শেয়ার করতে পারে। জাস্ট এটা মানে ওই প্রশ্নটা আসবে তা কিন্তু না, জাস্ট প্যাটার্নটা বোঝার জন্য, যে আপনি প্যাটার্নটা ধরতে পারলেন। প্যাটার্নটা যখন আপনি ধরতে পারবেন, ওই ওই চ্যাপ্টার গুলা যখন আপনি পড়তে যাবেন ইউনিভার্সিটি লাইফে, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে আপনার পড়ার সাথে চাকরির প্রশ্নগুলো কিরকম হয়। আর আমরা গতানুগতিক পাস করার জন্য কি তার প্রশ্ন, সেটা তো স্যারেরা বলে দেয় বা আমরা বুঝতে পারি, কিন্তু চাকরি পরীক্ষাটা আসলেই টোটালি একটা ভিন্ন জিনিস। আমি একটু বলি, আমি যখন চাকরির পরীক্ষা দিতে গেছি, আমি প্রায় 30,000 টাকার বই কিনেছি। 30,000 টাকা। এবং 30,000 টাকার বই যখন আমি কিনেছি, দেখা গেছে যে আমি পড়তে বসলে সার্কিটের যখন করতে গেছি, মানে প্র্যাকটিস করতে গেছি, আমার কাছে 6টা বা 7টা রাইটার বা বিভিন্ন রাইটারের বই ছিল। আমি দেখলাম যে আমি 6-7টা রাইটারের বই যখন পড়লাম, তখন কতদিন আমি 1 মাস, আমার মনে হয়, আমার এখনো মনে আছে, পুরা টানা 1 মাস আমি পড়াশোনা করেছিলাম চাকরির জন্য। তো এটা একদম ডেলিগেশন থাকতে হবে। আর ওই যে যেটা বললাম, ইউনিভার্সিটি লাইফ থেকে শুরু করতে হবে। সবাই ওই যে আড্ডাটা দেওয়ার পরিবর্তে যদি আড্ডাটা যদি এ রিলেটেড হয়, তাহলে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেদের মেধার কোনো অংশ কম নাই, তারাও খুব ভালো করতে পারবে। আর ইউনিভার্সিটি কিছু ভূমিকা আসলে রাখা দরকার। যদিও আমার এই কথা শোনার পরে আবার অনেকে অনেক কিছু মনে করতে পারেন, এই জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। সেটা হচ্ছে যে আপনাকে একটা ইউনিভার্সিটি শুধুমাত্র স্টুডেন্ট ভর্তি করাবে, পাস করাবে, চলে যাবে, এটা কিন্তু ইউনিভার্সিটির কাজ না। ইউনিভার্সিটি ওখানে গবেষণা থাকবে, ইউনিভার্সিটির ওখানে বিভিন্ন অ্যাক্টিভিটিস থাকবে, তারপরে স্পোর্টস থাকবে। শুধুমাত্র পড়লাম, আসলাম, পাস করলাম, চলে গেলাম, তাহলে কিন্তু একটা ছেলে মেধা বিকাশ কখনোই হবে না। আর দ্বিতীয়ত আরেকটা জিনিস হচ্ছে, যুগোপযোগী এবং সরকারি সেক্টর বলেন, প্রাইভেট সেক্টর বলেন, অনেক সাবজেক্ট আছে যেগুলোর উপরে ডিপ্লোমা কোর্স বিভিন্ন ইউনিভার্সিটি এখন চালু করেছে। তারপরে গভর্নমেন্টের অনেক বিষয়ের উপরে আপনার ট্রেনিং হয়, সেই ট্রেনিং গুলা ইউনিভার্সিটি অ্যারেঞ্জ করতে পারে। তখন দেখা যাচ্ছে যে গভর্নমেন্টের অনেক হাই অফিসিয়ালের সাথে ইউনিভার্সিটি একটা ভালো ইন্টারাকশন তৈরি হয়। স্টুডেন্টরা সেই ট্রেনিং গুলা স্টুডেন্ট থাকা অবস্থাও করতে পারে, বা অনেকে অ্যালামনাই যারা আছে তারাও সেই ট্রেনিং গুলা নিতে পারে। তারপরে বিভিন্ন সেমিনার করা যেতে পারে। এতে কি হয়, একজনের সাথে একজনের ইন্টারাকশনটা হয়, ইউআইইউ কে সবাই চিনবে। তারপরে স্টুডেন্টরা সিনিয়রদেরকেও কাছে পাবে। তো এই যে ইন্টারাকশনটা আসলে খুব দরকার। আমরা যে ওখানে গেলাম, ভর্তি হলাম, পাস করলাম, চলে আসলাম, তাহলে কিন্তু এটা একদম গতানুগতিক হয়ে গেল। ইউনিভার্সিটি কিন্তু আসলে ওই জায়গাটা না। ইউনিভার্সিটি আপনাকে
মুক্ত চর্চা করতে হবে, আপনাকে সবার সাথে মেলবন্ধনটা তৈরি করতে হবে। কিন্তু আমাদের ইউনিভার্সিটিতে যেটা হচ্ছে যে সবাই সিজিপি এর পিছনে দৌড়াইতে হয়। আর একটা জিনিস হচ্ছে সরকারি চাকরিতে সিজিপিএটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এটা যদিও অনেকে মনে করে যে কয় না সিজিপিএটা ইম্পর্টেন্ট না। আমি ছোট একটা এক্সাম্পল দেই। আপনি যখন রিটেনে টিকলেন, আপনি ভাইভাতে গেলেন। ভাইভাতে যাওয়ার পরে কি হবে? আপনার সিজিপিএ 3 আছে, আপনাকে 5 মার্কস দিবে ব্যাচেলারে। এসএসসি ইন্টারে আপনার ধরেন আপনার গোল্ডেন থাকলে একরকম হবে, সিজিপিএ 5 এর নিচে থাকলে একটা মার্কিং হয়। তো আপনি আপনি 2.75 আছে। আমি ইউএই এর স্টুডেন্ট। ইউএই 2.75 মানে সে অনেক কিছু জানে। কিন্তু আপনি 5 এ 5 পাবেন না। আপনাকে 3 দিবে। এখন আপনাকে 3 দেওয়া মানে আপনি 2 মার্কস অলরেডি কিন্তু পিছনে পড়ে গেছেন। এখন এই 2 মার্কস আপনাকে কিন্তু লিখে উঠাইতে হবে। আর চাকরির ক্ষেত্রে 2 মার্কস না, 0.5 বা 0.25 মার্কস কিন্তু আপনার মানে স্টুডেন্টের পিছনে কিন্তু আপনাকে ঠেলে নিয়ে যাবে। তো আমাদের ইউনিভার্সিটির স্টুডেন্টদেরকে আসলে আমি মনে করবো যে সিজিপিএটা কিন্তু গেইন করা বা ইনক্রিজ করা এটা কিন্তু খুব দরকার। এবং সেটা কিভাবে হতে পারে সেটা স্টুডেন্ট এবং আমাদের অথরিটি ওনারা ভালো বলতে পারেন। জি, থ্যাংক ইউ। ওয়েলকাম ভাইয়া। এখন আমরা আমাদের নিজামুদ্দিন ভাইয়ের কাছে একটু যাব। নিজামুদ্দিন ভাইয়া হচ্ছে আপনার ডোরিন গ্রুপের ডেপুটি ম্যানেজার হিসেবে আছেন। কেমন আছেন ভাইয়া? ভাইয়ের সাউন্ডটা মনে হয় একটু আসতেছে না, একটু প্রবলেম হচ্ছে। হ্যালো, হ্যাঁ এখন শোনা যায়? জি ভাই, এখন শোনা যাচ্ছে। আচ্ছা। আহ, আমাদের আসলে ধন্যবাদ ইউসিকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম রেডি করার জন্য, যেখানে কিছু আইডিয়াস অথবা কিছু এক্সপেরিয়েন্স শেয়ার করা যায়। আর এখানে শ্রদ্ধেয় জয়নাল আবেদিন ভাই আছেন। এটা আসলে ইঞ্জিনিয়ারদের ক্যারিয়ার যদি বলতে চাই, বর্তমানে সেফ যে প্লেসটা সরকারি চাকরি, এর থেকে বড় আর কিছু সেফ জায়গা হতে পারে না। সেটা ব্র্যান্ডিং এর জন্য বলেন, অথবা বলেন যে আমাদের নিজেদের লাইফ সিকিউরিটির জন্য একটা প্রতিষ্ঠিত। এবং আমাদের ভার্সিটি, শুধু আমাদের ভার্সিটি না, প্রাইভেট ইউনিভার্সিটি গুলো তারা যেহেতু পড়াশোনার জন্য স্টুডেন্টদেরকে টাকা দেয়, সেভাবে আসলে ভার্সিটি প্রিপারেশনে আমরা যেভাবে ছুটি, সেভাবে কোনোভাবে আমরা ওই সরকারি চাকরি পাওয়ার যোগ্যতা রাখলেও সেটার জন্য আমাদেরকে প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা করে আবার নতুন করে, যেটা ভাই একটু আগে বললেন, আমাদেরকে হচ্ছে নতুন করে আবার বাংলা, ইংলিশ বা তারপর ম্যাথমেটিক্স সব পড়াশোনা করতে, মানে সরকারি চাকরি পাওয়া কিন্তু এর থেকে বাইরে যাচ্ছে। এই জন্য আমি সাজেস্ট করি যে সিজিপিএ তো অবশ্যই লাগবে, সাথে আমাদেরকে অ্যাডিশনালি অ্যাক্টিভ হতে হবে। যেমন তথ্য নির্ভর বা প্রযুক্তি নির্ভর একটা বিশ্বায়ন চলতেছে। সুতরাং বিভিন্ন ধরনের বা বিভিন্ন ধরনের এবং যেটা জানবো শিখবো সেটাকে ভালো মতো শিখতে, মানে উন্নয়ন করা নিজের জন্য কিভাবে সম্ভব। সফটওয়্যারের ব্যবহারের ক্ষেত্রে আমাদের ভার্সিটি বেশ ভালো অ্যাক্টিভ। আমি জানি যে বিভিন্ন ধরনের সফটওয়্যার ইউজ করায় পড়াশোনার ক্ষেত্রে, সেটা কাজে লাগে, বেশ ভালো কাজে লাগে। কিন্তু আসলে জি ভাই, শুনতে পাচ্ছি ভাই আপনাকে। হ্যালো হ্যালো জি ভাই, শোনা যাচ্ছে ভাই। আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি।
আসলে আমাদের পড়াশোনার লেভেলটা আসলে ওইভাবেই নিয়ে যাওয়া উচিত যে যেন আমরা সরকারি চাকরিতে ফোকাস দিয়ে চলতে পারি, কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে আমরা যে সিজিপিএ নিয়ে বের হই, বর্তমানে সরকারি চাকরি আমরা করাটা খুব কঠিন। এটা দুর্ভাগ্য হলো সত্য যে এই সিজিপিএ দিয়ে ভালো ছাত্র, আবার দিনে দিনে এত স্টুডেন্ট বের হচ্ছে, বিশেষ করে ট্রিপল স্টুডেন্ট অনেক বেশি, স্টুডেন্ট অনেক বেশি, সরকারি চাকরি পাওয়াটা কোয়াইট ডিফিকাল্ট। এই কারণে আমাদের একটু যাওয়া যে এবং ভালো, বিশেষ করে মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতে পারলে অনেক ভালো, সেগুলো ফোকাস নিয়ে আগানো, অথবা ভালো টপ র্যাঙ্ক এই প্রাইভেট ইনস্টিটিউট এগুলোতে চাকরি এটা আসলে খুব জরুরি। আর নরমালি আসলে আমাদের পাওয়ার প্ল্যান্ট সেক্টরের জন্য যদি বলি, পাওয়ার প্ল্যান্ট সেক্টরের বর্তমান যে অবস্থা, আসলে আগামী 1 বছরে যে কি হবে এটা খুব চ্যালেঞ্জিং একটা ইস্যু হয়ে দাঁড়াইছে। এখন কোভিড এর অবস্থা, আমাদের জিডিপি করতেছে, ডেভেলপমেন্ট কমে যাবে, ডেভেলপমেন্ট কমে গেলে কমে যাবে চাকরি। যদি এক্সিস্টিং যে এমপ্লয়ি আছে তাদের মধ্যে ছাঁটাই বাছাই করে যারা খুব এক্সপার্ট তাদেরকেই রাখবে, অথবা অনেক এক্সপেরিয়েন্স যারা আছেন তারা হচ্ছে জব সুইচ করবে খুব অল্প বেতনের বিনিময়ে। দেখা যাবে যে যারা এই জন্য নিজেদের চিন্তা ভাবনা একটু পরিবর্তন আনা দরকার। নিজেদের যেখানে যেভাবে চাকরিটা পাওয়া যায় সেভাবে চাকরিতে জয়েন, বসে না থাকা, এটা এখন খুবই জরুরি। এরকম হলো যে চাকরি আমি পছন্দ হলো না, আমি করলাম না, না করে এখন কোনো ধরনের ব্যাকগ্রাউন্ডে চাকরি, সেটা ডেফিনেটলি একটা লেভেলের উপরে সেটা জয়েন করা, চাকরিতে জয়েন করা, এবং এই এক্সপেরিয়েন্সটা যেমন দাপ্তরিক যে কাজকর্ম সেই এক্সপেরিয়েন্সটা অনেক সময় কাজে লাগে। এই জন্য বসে না এটা এখন মাথায় রাখতে বাংলাদেশে নতুন চাকরির স্কোপ হওয়াটা, বিশেষ করে যারা ট্রেনি ইঞ্জিনিয়ার তাদের জন্য বাকি আমাদের ভার্সিটি থেকে জানাল ভাই যেগুলো বলতেছিলেন যে কিছু অ্যাক্টিভিটির কথা বলতেছেন, সেগুলো যদি ভার্সিটির ভিতরে আমলে নিয়ে আনা যায় ডেফিনেটলি ভালো, বা সেমিনার কিংবা ট্রেনিং সেশনের আয়োজন এটা আসলে করতে পারলে আসলে আমাদের ডেভেলপমেন্টের জন্য এখন আমাদেরকে কাজ করতে হবে, অন্য কেউ কাজ করে উত্তরণ করা সম্ভব হবে না। কারণ এখনকার যে অবস্থা, এখনকার যে প্রেক্ষাপট, যেমনটা বলা যায় যে সিজিপিএ যদি না থাকে তাহলে সরকারি চাকরি করা যাবে না, সিজিপিএ না থাকলে প্রাইভেট জবে একটা নির্দিষ্ট লেভেলের উপরে কেউ রেকমেন্ডও করবে না বা করে না, বা জয়েনিংও দেয় না। এই জন্য পড়াশোনার পাশাপাশি, পড়াশোনা তো করতেই হবে সিজিপিএ বাড়ানোর জন্য, পাশাপাশি নিজেদের ডেভেলপমেন্ট নিয়েও চিন্তা করতে হবে যে কিভাবে আমি নিজের অ্যাক্টিভিটিসটা বাড়াতে পারি। অবসর সময় বসে না থাকা, হ্যাঁ, নিজের কিছু না কিছুর মধ্যে ব্যস্ত রাখা, যেমন ইলেকট্রনিক্স ক্লাব আছে, ক্লাবের মধ্যে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস গুলো হয়, সেগুলোর সাথে পার্টিসিপেট হওয়া, সেগুলা গ্রুপে হোক বা ইন্ডিভিজুয়ালি হোক, বিভিন্ন ধরনের প্রজেক্ট নিয়ে কাজ করা, কিভাবে নিজের নলেজকে এনহ্যান্স করা যায় সেটা এখন চিন্তা করা হচ্ছে চ্যালেঞ্জিং ইস্যু, এটা করতে হবে। আদারওয়াইজ মানে নিজের যে জানার যে লেভেলটা সেটা বাড়ানো আর সম্ভব না। এভাবে আসলে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিজ এর মধ্যে নিজেকে ডেভেলপ করতে হবে। আমার মনে হয় যে এভাবে আমরা নিজেদেরকে যদি ডেভেলপ করি তাহলে চাকরি এক সময় হয়ে যাবে, তো রিজিকের ব্যাপার, বাকি নিজেদের ডেভেলপমেন্টটা এভাবে আনতে হবে। আচ্ছা ভাই, আমার পার্সোনালি একটু জানা ছিল আপনার থেকে, মানে ডোরিন গ্রুপে আসলে কি ধরনের কাজ হয় আসলে?
একটু বলতেন আপনার কোম্পানির সম্পর্কে। আচ্ছা, ডোরেন গ্রুপের কথা আচ্ছা ডোরেন গ্রুপের কথা যদি বলি, আমাদের গ্রুপে সিমেন্ট ফ্যাক্টরি আছে, তারপর পাওয়ার প্ল্যান্ট আছে। পাওয়ার প্ল্যান্টের মধ্যে এইচএফও ভিত্তিকও আছে, আবার গ্যাস ভিত্তিকও আছে। আবার হচ্ছে আপনার আমাদের 5 স্টার হোটেল আছে। মানে গ্রুপের মধ্যে অনেক কিছু ডেভেলপার্স আছে এবং অনেকগুলো ডিভিশন আছে। আমি মূলত আছি হচ্ছে পাওয়ার প্ল্যান্ট সেক্টরে। আমি এখানে আমি আছি এইচএফও সেক্টরগুলো শুধু দেখি আর কি। এইচএফও পাওয়ার প্ল্যান্ট আমি মোটামুটি বিদেশ থেকে তেল আনার পর থেকে জেনারেশন হয়ে বিদ্যুৎ বিক্রি পর্যন্ত পুরোটাই কম বেশি আমি দেখি। নর্মালি আমি এই পাওয়ার সেক্টরটা নিয়ে কাজ করতেছি এখন। আর এখানে বেশ ভালো আর কি, সুযোগ সুবিধা বা সবকিছু মোটামুটি ভালো। লকডাউনের মাঝে ভাই আপনাদের কাজকর্ম কিরকম ভাবে পরিচালনা করতেছেন? লকডাউন যখন প্রায় মাঝামাঝি পজিশনে, মানে মার্চের 26 তারিখে বন্ধ দিল গভর্নমেন্ট, এরপরে এপ্রিলের শেষের দিকে আসার পরে আমরা এটা মোটামুটি অনুধাবন করলাম যে আসলে করোনাটা মানে হুটহাট চলে যাওয়ার জিনিস না। বৈষয়িক যে ডাক্তার বা বিশেষজ্ঞদের যে চিন্তা ভাবনা, সেই অনুযায়ী যেটা মনে হলো যে এটা অ্যান্টিভাইরাস বা অ্যান্টিডোট বের করা খুব টাফ, বা এখন পর্যন্ত যেহেতু বের হয়নি, কখন হবে বলাও যাচ্ছে না। আর দ্বিতীয়ত হলো এটা চলে যাওয়ার জিনিস না। সুতরাং আমরা শিডিউল ভিত্তিক আমাদের কার্যক্রম শুরু করছি। আমাদের পাওয়ার প্ল্যান্ট গুলো তো প্রথমেই লকডাউন তো মেনেই নেওয়া হয়েছিল, যে যখন লকডাউন গভর্নমেন্ট দিল ওই সময় আমরাও লকডাউন দিয়ে ফেললাম। এবং যারা ওই সময় ছুটিতে ছিল তারা তাদেরকে সাধারণ ছুটি ঘোষণা করে দেওয়া হয়েছে, তারা যেন না আসে আবার প্ল্যান্টে ফার্দার নোটিশ দেওয়া পর্যন্ত। আর যারা প্ল্যান্টে ছিল তাদেরকে আমাদের যে ডরমেটরিতে সেখানে ব্যবস্থা করা হয়েছে। যাদের পার্সোনাল গাড়ি কিংবা অফিসের গাড়ি ছিল তাদের হিসেবে আলাদা। এতে মোটামুটি কেউ বের হবে না অথবা কেউ ঢুকবে না, এই নীতির ভিত্তিতে আমরা পাওয়ার প্ল্যান্ট সার্বক্ষণিকভাবে আইসোলেট করে ফেলছি। এবং মোটামুটি গভর্নমেন্ট যে পরিমাণ যখন যেরকম ডিমান্ড চেয়েছে আমরা মোটামুটি দেওয়ার চেষ্টা করেছি। আর আমরা আমাদের হেড অফিসে যেটা করছিলাম, প্রয়োজনের ভিত্তিতে প্রথম 31 মের আগ পর্যন্ত, যে সময় পর্যন্ত লকডাউন ছিল আর কি, এই সময় পর্যন্ত যখন খুব এমার্জেন্সি পজিশন ছিল তখনই শুধুমাত্র আমরা অফিস করেছি, যার যখন দরকার হয়েছে। এছাড়া এরপরে আমরা একটা শিডিউল করে ফেলছি, সপ্তাহে সর্বোচ্চ 3 দিন একজন এমপ্লয়ি অফিস করবে, সপ্তাহে সর্বোচ্চ 3 দিন। এই ভিত্তিতে আমরা এখন পর্যন্ত অফিস করে যাচ্ছি। হোপফুলি আমরা এভাবে অফিস করব এবং আমাদের সবার জন্য ট্রান্সপোর্ট, আলাদা ট্রান্সপোর্টের ব্যবস্থা করছে যেন কোনোভাবে আমরা ইনফেক্টেড না হই। এই মোটামুটি এনশিওর করার চেষ্টা হচ্ছে। তারপরেও কেউ যদি বাইরে থেকে, যেমন আমাদের অফিস কলিগদের মধ্যেও দেখা গেছে যে কারো রিলেটিভসরা এরকম ইনফেক্টেড হচ্ছে, তাদেরকে আবার আইসোলেশনে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মোটামুটি এভাবে আমরা আমাদের কার্যক্রমটা চালিয়ে যাচ্ছি, কারণ করোনা যে প্রকোপটা সেটা শেষ হবার না। এটা লকডাউন দিয়েও যে আমরা খুব বেশি কিছু উপকার করতে পারবো সেটাও পারবো না। সুতরাং এটাকে সাথে নিয়ে আমাদের চলতে পারতে হবে। এবং আমাদের অফিস থেকেও আমাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে যে আমরা কিভাবে আমাদের ইমিউনিটি সিস্টেমটা বাড়াতে পারি। কারণ এখন হচ্ছে এই একটাই পথ যেটা আমাদের করোনা থেকে হয়তো বাঁচাতে পারবে, হয়তো বা, কারণ সবকিছুর মালিক আল্লাহ। সুতরাং আমাদের ইমিউনিটিটা যদি আমরা বাড়াতে পারি, আমাদের খাবার আগে যে প্যাটার্ন ছিল, হয়তো আমরা রিচ ফুড বা ফাস্ট ফুড বেশি খেতাম, ফলমূল কম খেতাম, অথবা ফলমূল খেলেও কোনো মানা বাছা কিংবা কোনো নিয়ম নীতির মধ্যে খেতাম না, এখন সেগুলোর একটা পরিবর্তন আনা হয়েছে। মোটামুটি ইনস্ট্রাকশন দেওয়া হয় যে কিভাবে আমরা নিজেদের ইমিউনিটি সিস্টেমটা বাড়াতে পারি। মোটামুটি এভাবে আমরা এখন আমাদের পরিচালনা, মানে আমাদের কর্ম পরিচালনা চালাচ্ছি। ধন্যবাদ ভাইয়া। ভাই আপনি যদি আপনার ইউআই লাইফ নিয়ে একটু বলতেন, আপনার ইউআই জার্নিটা আসলে কিরকম ছিল? আমার ইউআই লাইফটা বেশ চ্যালেঞ্জিং ছিল। আমি পড়াশোনার মধ্যে ছিলাম না বলেই চলে, শুধু ক্লাসটা নিয়মিত করতাম। আমার সব সাবজেক্টে পাস করে যাওয়ার কারণই হলো ক্লাস ঠিক মতো করা। তো তবে খুব মজা ছিল। আমি আমার টিচারদের কাছ থেকে, বিশেষ করে আমি যে সময় আমার সময় আমি যে টিচারদেরকে পাইছি, যেমন ডক্টর ফায়াজ খান স্যার,
রাইজওয়ান স্যার, ইকবাল বাহার চৌধুরী স্যার, তারপর কমিউনিকেশনের জন্য ছিলেন হচ্ছে যে হেলেনা বুলবুল ম্যাডাম ছিলেন পাওয়ারে। তো আমি যাদেরকে পাইছি ওনারা বেশ হেল্পফুল ছিল। ক্লাস মোটামুটি আমি চেষ্টা করতাম যে আমি ক্লাসের যে পড়াটা সেটা টিচারদের কাছ থেকে আদায় করে যেন নিতে পারি, মানে বোঝার ব্যাপারটা। এই জন্য মোটামুটি আমি টিচারদের অ্যাক্সেসও পাইছি ওইরকম। যখন প্রয়োজন হয়েছে তখন আমি টিচারদের কাছে গিয়ে শিখে আসি। আমার ভার্সিটি শেষের দিকে না বললেই না, ডক্টর ফায়াজ খান স্যার আমাকে অনেক অনেক হেল্প করছেন। আমি আমার থিসিসের উপরে আমি থিসিস করছিলাম হচ্ছে এই মিজানুর রহমান স্যারের আন্ডারে। পরবর্তীতে ডক্টর ফায়াজ খান স্যারের সাথে কাজ করে আমি একটা পেপারও পাবলিশ করি। ধারা বা ওনার যে মতবাদ, ওনার যে মানে প্যাটার্ন, ওনার ভাবে আসলে চলতে পারা টাফ হলেও আমি মোটামুটি চেষ্টা করছি ওনাকে ফলো করার, এবং উনি আমাকে অনেক হেল্প করছে। ওভারঅল ভার্সিটিতে আমি সময় খুবই কম দিছি, ভার্সিটিতে আমার সময় দেওয়াটা খুবই কম হয়েছে। শুরু থেকে কিছুদিন ডিবেট করেছি, কিন্তু ইসি ক্লাব করেছি, শুরু থেকে চেষ্টা করছিলাম থাকার আর কি। এরপরে এছাড়াও এর বাইরে ভার্সিটিতে আমার সময় কম দেওয়া হয়েছে। মোটামুটি আমি ভালো এনজয় করছি ভার্সিটিটাকে। থ্যাংক ইউ ভাইয়া। এখন আমরা আমাদের জামি ভাইয়ের কাছে একটু যাব। জামি ভাইয়া আছেন আপনাদের সুপারস্টার গ্রুপে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে। জামি ভাইয়া, আমরা ওয়ালাইকুম আসসালাম। কেমন সুস্থ থাকেন। এই তো শুভ, কেমন আছো? এই তো ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? আছি আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ভাইয়া আসসালামু আলাইকুম। জয়নাল ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো ভাই, ভালো আছেন না? এই তো ভাইয়া ভালো আছি আলহামদুলিল্লাহ। নিজাম? হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ, কেমন আছো? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সরি আমার একটু দেরি হয়ে গেল। আমি ওই যে একটু আজকে অফিসের একটু কাজে আজকে আসলে একটু ইয়ে হয়ে গেল আর কি। আজকে আবার ওই বিএডিসি তে একটু গেছিলাম, আমাদের একটা টেন্ডারের কাজ পেয়েছি ওখানে। তো ওখানে একটু একটা কাজে একটু দেরি হয়ে গেল আর কি। এই যে এত রাত করে ব্যাক করতে হয়েছে, সরি আর কি। তো আলহামদুলিল্লাহ ভাইয়া আছি, সবাই মিলে আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আল্লাহ তাআলার লাখো কোটি শুকরিয়া, এখন পর্যন্ত সুস্থ আছি, এই জন্য আল্লাহ তাআলাকে লাখো কোটি শুকরিয়া জানাই। তো আপনারা সবাই ভালো আছেন তো? জি ভাইয়া, আমরা সবাই ভালো আছি। আলহামদুলিল্লাহ। ভাইয়া যদি ভাইয়া কাজের অভিজ্ঞতা একটু আমাদের সাথে শেয়ার করেন, কি ধরনের কাজ হয় আপনাদের? আচ্ছা আচ্ছা, আমি সুপারস্টার গ্রুপে সুপারস্টার রিনিউয়েবল এনার্জি লিমিটেডে আছি। এটা সুপারস্টার গ্রুপের একটা কনসার্ন, সোলার এবং রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করে। তো আমাদের এখানে বেসিক্যালি সোলার এনার্জি এবং রিনিউয়েবল এনার্জি রিলেটেড কাজগুলোই করা হয়। এখানে আপনারা যদি চিন্তা করেন, সোলারের বিভিন্ন রকমের প্রজেক্ট আছে, যেমন সোলার রুফটপ প্রজেক্ট, অনগ্রিড প্রজেক্ট গুলো, সোলারের ইরিগেশন প্রজেক্ট, তারপর মিনি গ্রিড প্রজেক্ট। ও আচ্ছা আচ্ছা। আমাদের এর বাইরেও সোলারের প্রোডাক্ট আছে। সোলারের বিভিন্ন রকমের যে প্রোডাক্ট গুলো আছে, সোলার প্যানেল, সোলার ব্যাটারি, সোলার চার্জ কন্ট্রোলার, সুইচ, সকেট, এইগুলো হচ্ছে আমাদের রিটেল ডিস্ট্রিবিউশন চ্যানেল আছে, এর মাধ্যমে এগুলো সুপারস্টার ব্র্যান্ডে এগুলো বাজারে ছাড়া হয়েছে। তো ভাইয়া আগামী দিনে সোলারের ফিউচারটা কিরকম হতে যাচ্ছে বাংলাদেশে? এইটা তো নো ডাউট যে এক কথায় যদি বলি যে ফিউচার যে স্কোপ, এটা রিনিউয়েবল এনার্জির কোনো ডাউট নেই যে এটা খুব ব্লুমিং একটা সেক্টর এবং এটার প্রসপেক্টসটা অনেক ভালো। অবশ্যই চ্যালেঞ্জিং ছিল, এখনো অনেক চ্যালেঞ্জিং, বাট ফিউচারটা অনেক ব্রাইট।
এটাতে কোনো ডাউট নেই। আর এখন বর্তমান যে সিচুয়েশন সবকিছু মিলে এটা দিন দিন আরো এক্সপ্লোর হচ্ছে, ব্লুমিং হচ্ছে, সেক্টরটা আরো বড় হচ্ছে। আহ, আপনারা সবাই তো জানেন যে আমরা বাংলাদেশেও মোটামুটি এখন আগের সেই স্টেজে নাই। এখন মেগাওয়াট প্রজেক্টও আমাদের বাংলাদেশের প্রজেক্ট গুলো হচ্ছে। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এখন সোলারের সেক্টরটা অনেক ওয়াইড হয়ে গিয়েছে, ফিউচারটা অনেক ওয়াইড হয়ে গিয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আরেকটা যে আমরা যারা রিনিউয়েবল এনার্জি নিয়ে কাজ করছি এদের মধ্যে আমাদের ইউআইউর এটা আসলে আমাদের একটা সৌভাগ্যজনক ব্যাপার যে ইউআইউর আমরা মোটামুটি একটা ভালো অবস্থায় অনেকেই আছে, পরিচিতদের মধ্যে অনেকেই বিভিন্ন প্রাইভেট অর্গানাইজেশন হোক বিভিন্ন ক্ষেত্রগুলোতে এখন মনে হয় সাউন্ড একটু প্রবলেম হচ্ছিল। নেটওয়ার্কে শোনা যাচ্ছে আমার কথা? জি ভাই, শোনা যাচ্ছে ভাই। ভাই যদি ভাই আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদের জন্য একটু অ্যাডভাইস দিতেন আপনার, যে ওরা আসলে কিরকম ভাবে ওদের ফিউচার জার্নির জন্য প্ল্যানিং করবে। কারণ আমি ভাই ভার্সিটিতে দেখেছি তারা অনেকেই আছে লাস্ট এক দুই সেমিস্টার আগে ওদের মনে হয় যে ওরা কি করবে না করবে। আর ওরা যদি আগে থেকে ওয়েল প্ল্যান হতো বা আমরা যদি আগে থেকে ওয়েল প্ল্যান হতে পারি তাহলে এটা আমাদের জন্য সুবিধা। বাট অনেক সময় আমরা প্ল্যানিংটা করতে পারি না ঠিকভাবে। অনেকে আবার প্রবলেম ফেস করে যে মেজর কৃষি নিবে, অনেক ধরনের ইস্যু আসলে ফেস করে। তো ভাই সেই দিনে যদি একটু যদি বলতেন ভাই একটু ওদের প্ল্যানিংটা আসলে কি হওয়া উচিত। আচ্ছা, সেক্ষেত্রে আমরা যারা আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্ট এখন যারা আছি তাদের জন্য বলবো যে আপনারা যে কাজটা করবেন পড়াশোনা ঠিক মতো করেন, পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার যে অ্যাক্টিভিটি গুলো আছে এগুলোতে অবশ্যই করবেন, এগুলো অবশ্যই দরকার আছে। সাথে যেটা হচ্ছে আপনারা যখন বের হয়ে যাবেন, আপনি যেটা বললেন যে অনেকেই আছে যারা বের হওয়ার পরে জব কিভাবে স্টার্ট করবে বা কোন স্টেজে স্যালারি বা অনেক কিছু নিয়ে চিন্তা করে। তো সেই ক্ষেত্রে আমরা বলবো যে আপনারা ড্রাইভ করে যান, যেটাই হোক ড্রাইভ করে যান। স্যালারি ডাজন্ট ফ্যাক্ট, স্টার্টিংটা কি হচ্ছে, তবে একটা ভালো অর্গানাইজেশন দেখে ড্রাইভ করে যান। কিছুদিন যখন আপনি নিজেকে একটু বিল্ড করে নেবেন, প্র্যাকটিক্যাল কাজের সাথে যখন একটু নিজেকে ম্যাচ করে নেবেন, দেখবেন আপনি এমনিতেই আপনাকে প্রুভ করতে পারবেন। প্রুভ করার অনেক সময় থাকবে, তবে অনেকেই যেটা করে যে শুরুতেই বসে থাকছে একটা ভালো অপরচুনিটির জন্য বা স্যালারি এক্সপেক্টেড স্যালারি বা আদার্স ফ্যাসিলিটির জন্য, যেটা ম্যাচ করছে না। তা আমি বলবো যে সেভাবে বসে না থেকে ড্রাইভ করে যেতে, এক্সপিরিয়েন্সটা প্লে করতেছে। যেমন আপনি আমার আমার কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে আমার ইন থেকে? আমার ইন থেকে কি নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? হ্যাঁ, মাঝে মাঝে একটু কেটে যাচ্ছে। ও আচ্ছা, তো যেটা বলছিলাম যে এক্সপিরিয়েন্সটা খুব ইম্পর্টেন্ট। সেক্ষেত্রে আমরা জবের এক্সপিরিয়েন্সটা যত বড় হয় এটা প্রমোশন থেকে শুরু করে অন্যান্য ফ্যাসিলিটি আস্তে আস্তে নিজের ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে কেউ যদি প্রথমে 1-1.5 বছর বসে থাকে সেটা তার জন্য একটা মাইনাস, একটা কম একটা মাইনাস দিক বলবো, এই আর কি। আর রিনিউয়েবল এনার্জিতে আরেকটা যেটা বলবো যে আলহামদুলিল্লাহ আমাদের ইউআইইউ এখন খুব ভালো করছে। এটা সবার উদ্দেশ্যে আমি বলছি, আমাদের ইউআইইউ যেহেতু আমরা এখানে অনেকেই দেখছেন, সেক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাদের এই রিনিউয়েবল এনার্জি সেক্টরে এখন ইউআইইউর যে আমরা স্টুডেন্ট আছি, অ্যালামনাইরা যারা আছি, যারা বের হয়েছে ইতিপূর্বে, আলহামদুলিল্লাহ বাংলাদেশে বিভিন্ন ভালো রিনাউন্ড অর্গানাইজেশন গুলোতে এখন খুব ভালো একটা অবস্থানে চলে গিয়েছে অনেকেই, এবং এই সাপোর্ট গুলো এখন পাওয়া যাচ্ছে, যেটা হয়তো শুরুর দিকে আমরা পেতাম না বা পাইনি, এখন এই সাপোর্ট গুলো পাওয়া যাচ্ছে। তো আপনারা হয়তো এটাও জানেন যে আমাদের রিনিউয়েবল এনার্জিতে এখন বাংলাদেশে যে রিনাউন্ড অর্গানাইজেশন গুলো
যেমন আপনি এনার্জি প্যাক ধরেন, হুম, সোলার ল্যান্ড ধরেন, সানগ্রো এনার্জি ধরেন, হ্যাঁ, সুপারস্টার রিনোভেবল এনার্জি ধরেন, হ্যাঁ, এরকম সোলারিক ধরেন, এরকম অনেকগুলো অর্গানাইজেশন, এক্সকিউব আছে, এক্সিলেন আছে, হ্যাঁ, এরকম অনেক অর্গানাইজেশন আছে যেখানে আলহামদুলিল্লাহ আমাদের ইউআইউর স্টুডেন্টরা খুব ভালোভাবেই কাজ করে যাচ্ছে, সুনামের সাথে কাজ করে যাচ্ছে। সেক্ষেত্রে যারা এই সেক্টরটা নিয়ে চিন্তা করেন, আন্ডার গ্রাজুয়েশন ভালো করার পরে এই সেক্টরটাও ভালোভাবে দেখতে পারেন, যেহেতু এটা একটা ভালো সেক্টর সামনে ফিউচার। ওকে ভাইয়া, আমাদের ফেসবুকে একটা কমেন্ট জানতে চেয়েছে যে আপনার কমিউনিকেশন এন্ড ইলেকট্রনিক্স এর মার্কেটটা কি, সেই ব্যাপারে যদি আপনারা আপনাদের একটু মূল্যবান তথ্য দিতেন, আপনাদের সবার উদ্দেশ্যেই বলা। এই ক্ষেত্রে আমি বলবো যে নিজাম এই ব্যাপারে কিছু বলো নাকি? কমিউনিকেশনের মার্কেট সম্বন্ধে যদি, থ্যাংক ইউ জামি, তুমি আমাকে সুযোগ দিলে। কমিউনিকেশনের মার্কেটটা আমি যতদূর দেখে আসছি, শুরুতে অনেক ভালো ছিল, এখন একটা স্ট্যাবল পজিশনে চলে আসছে। অর্থাৎ নতুন একটা স্কোপ তৈরি হওয়া একটা কমিউনিকেশন সেক্টরে, এটা কয়েক বছর আগে হয়ে গেছে। কারণ নতুন কোনো কমিউনিকেটিং কোম্পানি লাইক গ্রামীণ ফোন অথবা রবির মতো নতুন কোনো কোম্পানি এখন বাংলাদেশে আসবে না, এবং বাংলাদেশের কমিউনিকেশনের মার্কেটটা মেইনলি লিড করতেছে তিনটা কোম্পানি আর কি, তিনটা বা চারটা ম্যাক্সিমাম। তো এই জন্য কমিউনিকেশনের যে সেক্টরটা, এটা মোটামুটি ফিক্স হয়ে গেছে। এটাতে হ্যাঁ চাকরি করা যাবে, চাকরি সুযোগ পেলে করা যাবে, কারণ এগুলোর অপরচুনিটিস গুলো অনেক ভালো। এসব কোম্পানিতে চাকরি করতে পারলে নিজের অবস্থান মোটামুটি ভালো করে নেওয়া যাবে। কিন্তু লং রানের জন্য কমিউনিকেশনের থেকে আমার মনে হয় ইলেকট্রনিক্সটা এখন বেশ ভালো, কারণ বাংলাদেশের ইলেকট্রনিক্স এর যে মার্কেটটা, সেটা কেবল শুরু হয়েছে। যেমন উলকাসেমি আছে, আরো কিছু কোম্পানি আছে যারা ইলেকট্রনিক্স এর চিপ কিংবা ইলেকট্রনিক্স এর যে হেভি সার্কিট গুলো, এগুলো ডিজাইনিং দিকে কাজ করতেছে। তো আমার মনে হয় ইলেকট্রনিক্স এর মার্কেটটা এখন মোটামুটি ভালো, এবং এটাকে নিয়ে যদি কাজ করার সুযোগ থাকে কারো, অথবা আমাদের ভার্সিটিতেও মোটামুটি ভালো একটা প্ল্যাটফর্ম আছে শেখানোর জন্য, আমার মনে হয় যদি এটা নিয়ে কাজ করতে পারা যায়, তাহলে ডেভেলপ করা যাবে, খুব ভালো একটা পজিশনে যাওয়া যাবে। আমার মনে হয় জয়নাল ভাই তার এক্সপেরিয়েন্সটা আরো ভালোভাবে শেয়ার করতে পারবে। ধন্যবাদ জাহিদ ভাই। কমিউনিকেশন, যদি আমি টেলিকমিউনিকেশনকে যদি চিন্তা করি, টেলিকমিউনিকেশন আপনি এটা সিচুয়েশন আসলে হয়ে গেছে এখন। টেলিকমিউনিকেশনে নতুন করে খুব যে লার্জ ভলিউমে কোনো জব ফ্যাসিলিটি ক্রিয়েট হবে সামনে, এটা আসলে বলা যায় না। কারণ হচ্ছে কিছু তো হবেই, কারণ কিছু কিছু লোক রিটায়ারমেন্টে চলে যাবে বা কিছু কিছু ভ্যাকেন্সি খালি হবে, সেটা আসলে খুবই কম। তবে টেলিকমিউনিকেশন যদি যদি চিন্তা করি, সেটার কিন্তু বিশাল একটা স্পেস কিন্তু রয়ে গেছে। যদি কোভিড না হতো, ধরে নিলাম যদি কোভিড যদি না হতো, বা আমাদের এই যে দেশের ডেভেলপমেন্ট ওয়ার্ক যদি এখন যদি বাধাগ্রস্ত না, যে কাজটা করতেছে এখন, সেটা হচ্ছে যে আপনার ইউনিয়ন পর্যন্ত আপনি কিন্তু বিশেষ করে ইন্টারনেট ফ্যাসিলিটি বলেন, এগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছে। তো আপনি যদি মনে করেন যে না, আমি শুধু ঢাকাতেই বা সিটিগুলোতে জব করব, একটা লোক কিন্তু আপনি ইচ্ছা করলে এখন গ্রামে বসেও কিন্তু সে কাজ করতে পারে, যদি আপনার কমিউনিকেশন সিস্টেমটা বেটার হয়। আমাদের কিন্তু কমিউনিকেশন সিস্টেম এখনো ওই লেভেলে চলে যায় নাই যেটাতে আমাদের লোকের অভাব হবে না। আমাদের কিন্তু এখনো প্রচুর লোক দরকার। আপনি পুরা দেশকে যদি কমিউনিকেশন যদি করতে যান, শুধু কমিউনিকেশন, শুধু টেলিকমিউনিকেশন, আপনার এই সেক্টরে আরো অনেক কাজ করার সুযোগ আছে। যারা কমিউনিকেশন নিয়ে পড়াশোনা করেন ওনারা আরো ভালো বলতে পারবেন। নতুন নতুন ইনোভেটিভ আইডিয়া আপনি জেনারেট করতে পারেন, কাজ করতে পারেন। গভর্নমেন্ট সেক্ষেত্রে ফ্যাসিলিটিও দেয়। তো সেক্ষেত্রে যেটা আমি ইউআইইউতে যারা যদি কেউ কমিউনিকেশনে যদি স্পেশালিস্ট থাকেন, স্পেশালিস্ট মানে কি, তাদের চিন্তা ভাবনা যে কমিউনিকেশন নিয়ে কাজ করবে, সেক্ষেত্রে একা আগানোর থেকে আমি মনে করি যদি কোনো গ্রুপ
বিশেষ করে 3-4 জনের গ্রুপ নিয়ে যদি কোনো কিছু ইনোভেটিভ যদি করতে পারে, সেটা কিন্তু খুব ভালো কিন্তু কাজে দিবে আমাদের দেশে। যেমন আমি একটু ছোট করে বলি, যেমন স্কেডা, আমাদের দেশে কিন্তু স্কেডা এখনো কিন্তু ওইভাবে প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে কিন্তু করতে পারে নাই। যেমন এই যে বিদ্যুৎ বিল নিয়ে কথা উঠছে বা পানির বিল নিয়ে কথা উঠছে, তারপরে যেমন আমাদের বিশেষ করে ওয়াসাতে আমরা কিন্তু এখনো ফুল স্ক্যাডা করতে পারি নাই। এক্ষেত্রে কিন্তু এরকম শুধু সরকারি প্রতিষ্ঠানের কথা বলছি, প্রাইভেট প্রতিষ্ঠান বলে, তারপরে আমরা যেমন স্মার্ট সিটির কথা যদি চিন্তা করি, স্মার্ট সিটি আপনি গ্রামেও কিন্তু অনেক ফ্যামিলি, অনেক জায়গা আছে, উপজেলা বলেন, জেলা সদরে বলেন, সেখানে আপনি যদি একটা পরিবার, যদিও আপনি ওইভাবে পাবেন না, একদম ইন জেনারেল না, যেটা আপনি যদি চিন্তা করেন প্রথম থেকে যদি শুরু করতে পারেন, যে না আমরা কমিউনিকেশন বেস, তারপরে আইওটি বেস, তারপরে আপনার স্কাডা বেস, এই টাইপের যদি সেবাগুলো যদি আমরা রুট লেভেলে নিতে পারি, সেখান থেকে কিন্তু প্রচুর জনবলের দরকার। আর ইলেকট্রনিক্স মার্কেটটা তো ধরেন দিন দিন নতুন নতুন অনেক কিছু প্রয়োজন হচ্ছে মানুষের চাহিদার পরিপ্রেক্ষিতে, এই ফিল্ডটাও কিন্তু অনেক বেশি। যেমন আমি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি। আমি যখন ইউআইইউ থেকে মেজর চয়েস করার চিন্তা ছিল, তখন আমি বলছিলাম যে আমি পাওয়ারে যাব, পাওয়ার আমি মেজর করবো, কমিউনিকেশন না। তো এখন আমাকে আমার ফ্রেন্ড বললো যে কেন সেটা, তো আমি বললাম যে পাওয়ার পৃথিবীতে, পাওয়ার ছাড়া কোনো কমিউনিকেশন কেন, সভ্যতায় যেখানে আছো সেখানে পাওয়ার কোনোদিন, পাওয়ারের ফিল্ডটা কখনো ছোট হবে না। এটা হচ্ছে আমার থিঙ্কিং ছিল। আরেকজনের থিঙ্কিং থাকতে পারে যে উইথাউট কমিউনিকেশনের মানুষের বর্তমান জীবনটাই অচল, সেটাও সত্য। তো এখন যে যেখানে খুব ইন্টারেস্ট ফিল করে, সে ওখানে কাজ করতে পারে। এটা আমাদের দেশে এখন প্রচুর সুযোগ আছে কাজ করার। অনেকে শুধু যে সরকারি ফিল্ডে আছে তা না, প্রাইভেট ফিল্ড অথবা অনেকে উদ্যোক্তা হতে পারে। উদ্যোক্তা হলে যেটা সুবিধা, নিজে কাজ করছে, পক্ষান্তরে আরো ইউনিভার্সিটির কিছু ছোট ভাই বা ফ্রেন্ড সার্কেলকেও এইসব কাজে জড়ানো যাচ্ছে, বেকারত্ব দেশকে কমবে। তো সেটাও কিন্তু খুব ভালো একটা জিনিস। থ্যাংক ইউ জয়নুল আবেদিন ভাইয়া। আমি যদি একটু ছোট করে ইলেকট্রনিক্স নিয়ে একটু বলি, যেহেতু ইলেকট্রনিক্স সম্পর্কে একটু আইডিয়া আছে। ইলেকট্রনিক্স নিয়ে যদি ভাইয়া বলতে হয়, তাহলে হচ্ছে ভাই আমি বলবো আমাদের ইউনিভার্সিটির যে ইলেকট্রনিক্স বেসটা, আমি মনে করি যে সেটা মোটামুটি ভালো। কারণ এখানে অনেক এক্সপিরিয়েন্স টিচাররা আছে, পাশাপাশি যে ক্যাডেন্স টুল ইউজ করতে পারে বা ক্যাডেন্স টুলের সাথে পরিচিত, সেরকমও ভালো ফ্যাকাল্টি অ্যাভেলেবেল আছে আমাদের। তো যেই কারণে হচ্ছে আমাদের স্টুডেন্টরা যারা ইউনিভার্সিটি থাকা অবস্থায় ওরা একটু এগিয়ে যায়, যেহেতু ওরা ক্যাডেন্সটা আমাদের ইউনিভার্সিটিতে অ্যাভেলেবেল এবং এটাতে অনেক ব্যাপক কাজ করার সুযোগ আছে। আর আমাদের যে ইলেকট্রনিক্স এর কোর্সটা ভিএলএসআই, সেটাও আপনার ওয়েল অর্গানাইজড। তো সেক্ষেত্রে আমাদের স্টুডেন্টরা অনেকটাই এগিয়ে থাকে। এবং আমাদের যে সিস্টেমে পড়ানো হয় আসলে ডিজিটাল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স ওয়ান অর ভিএলএসআই, তো যখন আমি যারা পরীক্ষা দিতে যায় আপনার উকাসিম অথবা নিউরালে, তাদের ইউআই থেকে যতটুকু পড়ানো হয় সেই বেসিকটা যদি থাকে, দেখা যাচ্ছে ওরা কোয়েশ্চেন গুলো খুব ইজিলি আনসার করতে পারে। আর সেক্ষেত্রে অনেক সময় সিজিপিএটা ম্যাটার করে। দেখা যাচ্ছে রিকোয়ারমেন্ট থাকে দুইজন অনেক ইয়ে করে, তখন ওরা এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিস আসলে ও কি জানে বা ইলেকট্রনিক্স রিলেটেড কোন প্রজেক্টের সাথেও ইনভলভ ছিল কিনা, এই জিনিসগুলো আসলে এখানে অনেকটা ম্যাটার করে। আর ইলেকট্রনিক্স এর কোম্পানি মূলত আমাদের দেশে যে বেশি জনপ্রিয় যে দুটো, সেই দুটো হচ্ছে আপনার উল্কা সেমি আর নিউরাল সেমি কন্ডাক্টর। আর উল্কা সেমিটা হচ্ছে আপনার মোটামুটি অনেক ধরনের কাজ হয়, যেরকম সেখানে অনেক কিছু শেখার অপরচুনিটি আছে অ্যাকচুয়ালি। অ্যাজ এক্সাম্পল, তারা যারা লেআউটে ভালো তারা লেআউটের কাজ করতে পারে। এখানে পিএনআর ডিপার্টমেন্ট আছে, আর পিএনআর শেখানোর জন্য অলরেডি আমাদের ইউনিভার্সিটিতে ভিটিএ আছে, যেটা আমাদের ইউনিভার্সিটি সালাউদ্দিন স্যার কন্ডাক্ট করে থাকে। তো তারপর যারা অ্যানালগে ইন্টারেস্টেড, সে অ্যানালগের জন্য আমাদের যে ভিটিএর একটা প্রোগ্রাম আছে। তো এই কোর্সটাও অনেকটা হেল্প করে, যাদের জব মার্কেটে একটু এগিয়ে নিয়ে যায় ওদেরকে। পাশাপাশি হচ্ছে
ওর এখানে ভেরিফিকেশনের কাজ হয়, যারা কোডিং এ ভালো তারা ভেরিফিকেশনের দিকে যেতে পারে, বা অনেক সময় আরটিএল এর কাজ হয়, আরটিএল লিখে এরকমই আর কি। সো ইলেকট্রনিক্স ফিল্ডটাও খারাপ না, তো সেক্ষেত্রে যেটা প্রয়োজন হচ্ছে একটু বেসিকটা স্ট্রং থাকা লাগে। তো বেসিকটা স্ট্রং হলে মোটামুটি আমাদের স্টুডেন্টরা অনেকটাই এগিয়ে, এবং যে কোনো কোম্পানিতে গেলে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ইউআই স্টুডেন্টই পাওয়া যায়, ম্যাক্সিমাম অলমোস্ট 40-50%। তো সেটাও একটা ইউআই একটা বড় অর্জন। থ্যাংক ইউ। যখন আমার ভার্সিটিতে মেজর ডিক্লেয়ার করার একটা সময় আসলো, তখন খুব চিন্তা করলাম যে আমি ইলেকট্রনিক্স নিয়ে মেজর ডিক্লেয়ার করে ইলেকট্রনিক্স নিয়ে কিছু করব। তারপরে আমি সিনিয়র ভাই প্লাস ওই সময় কয়েকজন টিচার ছিলেন আমাদের ভার্সিটিরই আর কি, ভার্সিটির স্টুডেন্ট, পরে ওনারা টিচার কিংবা লেকচার হিসেবে ছিলেন আর কি। ওই সময় আমি সাজেশনের জন্য বিভিন্ন জায়গায় গেলাম, পরে দেখলাম যে আমার যে সিজিপিএ সেটা আর ইলেকট্রনিক্স কে প্রিফার করে না। তো এই কারণে পরে বাধ্য হয়ে পাওয়ার নিলাম, যে না তাহলে পাওয়ারই নেই, পাওয়ার তো গণহারে সবাই নিচ্ছে, আমিও নিই। কিন্তু তারপরেও আমার একটা শখ ছিল যে ইলেকট্রনিক্স নিয়ে কাজ করব, বা ওই সময় টুকটাক হাতুড়ি পেটাল নিয়ে কাজ করতামও। তো একদিন খুব মানে আবেগ নিয়ে ইকবাল বাহার স্যার হচ্ছে গাইডেন্সের শর্ট একটা কোর্স বা ব্রিফিং দিচ্ছিল, চলে গেলাম। তারপর ক্লাস করলাম, দেখলাম যে বেশ ভালোই লাগলো। এরপরে যখন পাওয়ার পড়া শুরু করলাম তখন মনে হলো যে না, পাওয়ার তো অনেক বড় একটা ব্যাপার, একটা ছোট্ট একটা পার্ট নিয়ে লাইফ নিয়ে চিন্তা করে পার্ট নিয়ে লাইফকে তৈরি করতে হবে। এরপরে শুরু করলাম রিনিউয়েবল হিসাবে। তারপর 1 বছরের কাছাকাছি মানে কনসালটেন্ট হিসাবে থাকলাম রিনিউয়েবলের। সেরকম না, তখন ওই টেন্ডার বেস কাজগুলো করা হতো। ওই সময় কিছু রিনিউয়েবল নিয়ে কাজ করলাম, মনে হলো যে না এবার রিনিউয়েবল নিয়ে নিজেকে বিল্ড আপ করব। এরপরে জয়েন করলাম ডোরেন পাওয়ারে, রিনিউয়েবল সেক্টরে হয়তো কাজ করার একটা প্ল্যান ছিল। পরবর্তীতে তারা আর রিনিউয়েবলে একটা মানে ইনিশিয়ালি একটা বড় ইনভেস্টমেন্ট, এই জন্য আর যাই নাই। এরপরে আমাকে পাওয়ারের সাথে অর্থাৎ পাওয়ার প্ল্যান্টের সাথে জয়েন করে দেওয়া হয়। মানে আমার রিনিউয়েবলের স্বপ্নই থেকে গেল, কিন্তু পাওয়ারে আমি কাজ করতেছি এখন। এটাই আসলে লাইফ। মানে এটা বলার কারণটা হলো লাইফ যে কখন কাকে কোথায় কোন দিকে নিয়ে যায় এটা বলা যাবে না। কিন্তু বর্তমান যে অবস্থা, সবকিছু সম্বন্ধে ধারণা থাকতে পারতে হবে, যে আসলে ইলেকট্রনিক্সে যদি আমি যাই, বা বিশেষ করে শুরুর দিকে আর কি, ইলেকট্রনিক্সে যদি লাইফটা বিল্ড করতে চাই তাহলে কি কি লাগতে পারে, কি কি নলেজ থাকা লাগবে, অথবা রিনিউয়েবল নিয়ে যদি চিন্তা করি তাহলে রিনিউয়েবল সেক্টরটা কেমন, পাওয়ার নিয়ে চিন্তা করলে পাওয়ার সেক্টরটা কেমন। আমি যদিও বা আইটির স্টুডেন্টও না, কিন্তু আমার অফিসের আইটির কাজও আমাকে মাঝে মাঝে করতে হয়, মানে সবই টুকটাক করতে হয়। তারপর এক্সেল নিয়ে অনেক কাজ করতে হয়, এক্সেল বেজ অনেক কাজ করতে হয়। রিসেন্টলি আমরা পাওয়ার সেক্টরে সব থেকে মজার জিনিস জানানো, একটু আগে বলতেছিলেন যে স্ক্যাডা সিস্টেম বা অটোমেশন টাইপের কাজকর্ম। আমি রিসেন্টলি গভর্নমেন্টের A2I প্রোগ্রামের আন্ডারে যে প্রোগ্রামটা আছে, যে A2I প্রোগ্রামের আন্ডারে ওনারা কতগুলো প্রজেক্ট নিয়েছেন, যে বাংলাদেশের যতগুলো মিনিস্ট্রি আছে বা সেক্টর আছে সবগুলোকে ডিজিটালাইজ করা হবে। তো সেই সুবাদে পাওয়ার সেক্টরটাকে ডিজিটালাইজ করার একটা প্ল্যান ছিল গভর্নমেন্টের, এখনো আছে, এবং ওনারা একটা সেমিনার অর্গানাইজ করছে, আমিও পার্টিসিপেট করছি। তো আমরা আমাদের ধরেন দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে আর কি, আমরা নিজেরাই দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে বা ডেভেলপারদেরকে কাজে লাগায় আমরা পুরো পাওয়ার প্ল্যান্টের একটা অটোমেটেড সফটওয়্যার জেনারেট করছি, যেটার মাধ্যমে আমার পাওয়ার প্ল্যান্ট কখন চলছে, কখন মানে একটা দিন, অবশ্যই এটা একটু ইঞ্জিনের সাথে সিনক্রোনাইজ করা নেই, আমরা ম্যানুয়ালি ইনপুটটা দেই, কিন্তু এটা আরো অ্যাডভান্স লেভেল নেওয়া সম্ভব। এবং এর ব্যাকগ্রাউন্ডে যে আইটি কিংবা কোডিং এর কাজটা, এটাও মোটামুটি আমাকে করতে হয়েছে। ডেভেলপারদেরকে একটা নলেজ দেওয়ার জন্য এই ব্যাকগ্রাউন্ডের যে ডিজাইন বা কোডিং, সেটা আমাকে করে তাদেরকে বোঝাতে হয়েছে, তারপর ওরা এই কাজগুলো করছে। তো এই জন্য আসলে মোটামুটি আমরা সব রকম ধারণা রাখি যদি, তাহলে কোনো একটা মানে প্রতিষ্ঠানে চাকরি করি অথবা প্রতিষ্ঠানে যাওয়ার আগে ভাইভাতে ফেস করি, ডিফল্টেড হওয়ার সম্ভাবনা খুব কম।
আর ইউআইইউ এর স্টুডেন্ট সম্বন্ধে যদি বলি, আমি বেশ কিছু স্টুডেন্ট আমার এখানে রিক্রুট হয়েছেও। আমি চেষ্টা করি আর কি মাঝে মাঝে তাদেরকে হেল্প করার। আমার কাছে যেই বলে আমি চেষ্টা করি সাধ্য মতো, সেটা বুদ্ধি দিয়ে হোক অথবা সিভি দিয়ে হোক, যেভাবে হোক। তো আমি দেখছি যে ইউআইইউ স্টুডেন্ট যারা আছেন তারা 2.75 এর উপরেই যারা, তারাই বেশ ভালো জানে অন্যান্য ভার্সিটি থেকে, বিশেষ করে প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ভালো জানে। এবং আমি মোটামুটি গভর্নমেন্ট যে ইউনিভার্সিটি গুলো আছে, বুয়েট কুয়েট এদের কথা বাদই দেই, এরা তো অন্য লেভেলের। তারপরেও গভর্নমেন্ট লেভেলের অনেক স্টুডেন্ট আছে, তাদের থেকে আমাদের ইউআইইউ কম্পেয়ার করলে ওরা যথেষ্ট নলেজ আছে। এটা আমার মনে হয় যে আমাদের জন্য অনেক পজিটিভ। থ্যাংক ইউ ভাইয়া। জয়নুল আবেদিন ভাইয়ের কাছে একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমাদের ফেসবুকে আমাদের জুয়েল ভাইয়া প্রশ্ন করেছে যে গভ জবের জন্য আসলে মিনিমাম সিজিপিএ এটা কত হলে ভালো হয়, আর কিভাবে ইউএস স্টুডেন্টের প্রিপারেশন নেবে? আসলে গভর্নমেন্ট চাকরির জন্য 2.5 চায়, মিনিমাম হচ্ছে 2.5, আবার 2.5 এর উপরও চায়, এটা ডিপেন্ড করে। তবে 2.5 এটা হচ্ছে যে মিনিমাম, আপনাকে পরীক্ষা অ্যাটেন্ড করার সুযোগ দিবে 2.5 এ। কিন্তু যদি আপনি রিটেনে টিকার পরে ভাইভাতে গেলে কিন্তু তখন আপনার সিজিপিএটা অবশ্যই ম্যাটার করবে। এটা নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে গভর্নমেন্ট জবে একটা জিনিস সুবিধা হলো, আপনি চাকরি পাওয়ার পরে আপনার ভিতরে কি আছে সেটা আপনাকেই প্রুভ করতে হবে। হচ্ছে সেখানে ধরেন আমি ত্রিপলি থেকে পাস করে গেছি, যে গিয়ে যে আমি ওখানে ত্রিপলির সব কাজ যে ত্রিপলির করবো তা কিন্তু না। গভর্নমেন্টের কাজ কিন্তু যেমন প্রাইভেট অর্গানাইজেশনে অনেক জিনিস আছে যে ইঞ্জিনিয়ারদের হাতে কলমে করতে হয়, যেটা সরকারি চাকরিতে অনেক সময় ওইভাবে করা লাগে না। গভর্নমেন্ট চাকরিটাতে হচ্ছে মূলত ম্যানেজারিয়াল জবটা, মানে কাজটা সবচেয়ে বেশি। তারপরে আপনাকে সাথে সাথে কিছু পড়াশোনা করা লাগবে চাকরি রিলেটেড। তারপরে আরেকটা জিনিস সবচেয়ে বড় সুবিধা হলো সরকারি চাকরিতে আপনাকে প্রিপেয়ার করে, আপনি ঢোকার পরে আপনাকে ট্রেনিং দিবে, ট্রেনিং এর উপর ট্রেনিং, ট্রেনিং এর পর ট্রেনিং। এক সময় ট্রেনিং করতে করতেই নিজের কাছে মনে হয় যেন এত ট্রেনিং কেন দিচ্ছে। আপনি ট্রেনিং যত নিবেন এবং যত আপনাকে দিবে, ট্রেনিং দিলে গভর্নমেন্টের লাভ, সেক্ষেত্রে আপনারও লাভ। আর ট্রেনিং যখন আপনি দিবেন আপনারও লাভ হচ্ছে, গভর্নমেন্টেরও লাভ হচ্ছে। কিরকম? আপনি যখন ট্রেনিং নিয়ে ট্রেন্ড আপ হবেন, একটা দীর্ঘ সময় আপনি যখন চাকরি করবেন, সেক্ষেত্রে আপনি কিন্তু গভর্নমেন্টকে রিটার্ন দিবেন। আপনি যেটা জানবেন সেটা কিন্তু গভর্নমেন্টকে কাজের মাধ্যমে ফিরাই দিবেন। সেক্ষেত্রে আপনি যখন জানবেন, এটা কিন্তু দেশেরও লাভ। সে আপনি রিটায়ারমেন্টের পরে কিন্তু অনেক কনসালটেন্সি করে আমাদের দেশে। তো এটা ট্রেনিং কখনো এটা খারাপ না, ট্রেনিং নিতে হয়, ট্রেনিং দিবেন। প্রাইভেট সেক্টরও অনেক প্রতিষ্ঠান আছে ট্রেনিং দেয়, যেমন আমি এই যে ডোরিন যেটা বললো, বা এরকম পাওয়ার প্ল্যান্ট আছে বাংলাদেশে বহু, অনেক প্রাইভেট সেক্টরে অনেক পাওয়ার প্ল্যান্ট আছে। তো সেক্ষেত্রে আপনি যদি পাওয়ার প্ল্যান্টের যদি ফুল মেকানিজমটা যদি আপনি বুঝেন, ফুল মেকানিজমটা যখন আপনি একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার হিসেবে আপনি জানবেন, আপনার ভ্যালু কিন্তু অনেক উপরে। অনেকে ট্রেনিং নিতে চায় না, ট্রেনিং নিতে হবে। আর গভর্নমেন্ট জবের ক্ষেত্রে যেমন ইলেকট্রনিক্স সেক্টরে গভর্নমেন্ট জবের কোনো সুযোগ আছে কিনা, এরকম একটা প্রশ্ন দেখছি আমি। সেটা হচ্ছে যে আসলে ওইভাবে ইলেকট্রনিক্স বা ইলেকট্রিক্যাল বলে আসলে স্পেসিফাইড কোনো জব আমার মনে হয় না, আমি যতটুকু জানি আর কি ওরকম নাই। তবে যেমন আমাদের সাথে মেকানিক্যালের লোকজনও ইলেকট্রিক্যালের কাজ করে, ইলেকট্রিক্যালের লোকজনও মেকানিক্যাল কাজ করে, আমি সিভিলের কাজও করি। সিভিলের কাজ তো আমি পুরোপুরি বুঝবো না, কিন্তু ম্যানেজারিয়াল কাজটা তো আমাকে বুঝতে হবে। তো সেক্ষেত্রে আসলে গভর্নমেন্ট চাকরি হয়ে যাওয়ার পরে এগুলো খুব কমই ম্যাটার করে। ধন্যবাদ। ভাই আপনার কাছে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে আমাদের ফেসবুকে আরেকজন জানতে চেয়েছে যে বাংলাদেশে ইলেকট্রনিক্স এর রিলেটেড কোনো জব আছে কিনা সরকারি পর্যায়ে। না, সেটা বলছি না, সরকারি পর্যায়ে ইলেকট্রনিক্স এর ওইভাবে আসলে কোনো জব নাই। কিন্তু আপনি ওই যে ম্যানেজারিয়াল কাজ আপনি যেখানে যান, আপনি যেমন টেলিকমিউনিকেশন, যেমন টেসিস একটা অর্গানাইজেশন আছে, টেসিস,
সেখানে ওরা টেলিফোন সেট তৈরি করে, তারপরে যে ডুয়েল ল্যাপটপ যেটা এটা ওরা ম্যানুফ্যাকচার করে বা অ্যাসেম্বলিং করে, তারপরে কেবল কেবল করে। তো এই ধরনের ওখানেও যে আপনাকে খুব ইঞ্জিনিয়ারিং কাজ করতে হবে তা কিন্তু না, ম্যাক্সিমাম কাজই হচ্ছে ম্যানেজারিয়াল কাজ। এজ এ অফিসার হিসাবে, এজ এ ইঞ্জিনিয়ার হিসাবে আপনাকে প্ল্যানটা দেখাশোনা করা লাগতে পারে, যারা ওয়ার্কার কাজ করে তাদেরকে আপনার তাদের কাজগুলা দেখা, তারা ঠিক মতো কাজ করছে কিনা, এই টাইপের। বা স্পেসিফিক যেমন প্রাইভেট সেক্টরে আপনাকে এমন আছে হাতে কলমে যা করতে হয়, এটা কিন্তু সরকারি চাকরিতে এরকম খুব একটা নাই। তবে কাজ বুঝতে হয়, কাজ না বুঝলে আপনি আপনার সাবঅর্ডিনেটকে চালাইতে পারবেন না, ফিল্ডে কাজটাকে যেভাবে স্মুথলি উঠায় আনার দরকার ছিল বা আপনার পারা উচিত ছিল সেটা পারবেন না। সেক্ষেত্রে তখন আপনাকে নিয়ে কিছু কথা উঠতে পারে যে আপনি ক্যাপাবল না। ধন্যবাদ। ধন্যবাদ ভাই। নিজাম ভাইয়া হচ্ছে ইউনিভার্সিটি মেজর সিলেক্ট করা নিয়ে কিছু কথা বলছিল, সেই ব্যাপারে আমি একটু আমার অভিজ্ঞতাটা শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে যখন আমি থার্ড ইয়ারে আসলাম, মেজর সিলেক্ট করতে হবে, তখন আসলে কনফিউজ হয়ে গেলাম আমি কি নিব মেজর। তখন ইউনিভার্সিটির সিনিয়রদের সাথে আমি কানেকশন করলাম, মোটামুটি 90%ই সাজেস্ট করলো ইলেকট্রনিক্স নাও। তার মাঝে একজন টিচার আমাকে বলছিল আসলে মেজর কোনটা নিবা সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে তুমি কিসে এক্সপার্ট, তোমার কোনটা ভালো লাগে। ভালো লাগাটা হচ্ছে ইম্পর্টেন্ট, কারণ তোমার যখন কোনো কিছু ভালো না লাগবে, তখন সাপোজ পাওয়ারে অনেক জব আছে কিন্তু পাওয়ার তোমার ভালো লাগে না, তাহলে কিন্তু তুমি কখনোই পাওয়ারে শাইন করতে পারবে না। কারণ আমরা যখন ইউনিভার্সিটি মোটামুটি থার্ড ইয়ার চলে আসি, আমাদের বেসিক সবগুলা কোর্সই করানো হয়, পাওয়ার, কমিউনিকেশন, ইলেকট্রনিক্স বলে যে। তখন আমি চিন্তা করলাম যে আসলে কিসে আমি স্ট্রং, কোনটাতে আমার গেলে ভালো হয়। আর আমি পাওয়ার ক্ষেত্রে চিন্তা করলাম যে এখানে তো মনে হয় কম্পিটিশনটা অনেক একটু বেশি। তো সেক্ষেত্রে আমি ইলেকট্রনিক্সে বরাবর ভালো ছিলাম, ইলেকট্রনিক্স কোর্স গুলা, আর ভাবলাম যে এখানে তো কম্পিটিশনটা অনেকটা কম। তো সেক্ষেত্রে আসলে আমি ইলেকট্রনিক্সটাকে চুজ করেছিলাম। না, আমি জাস্ট আমার ভিউটা শেয়ার করলাম যে আমি কিভাবে মেজরটা সিলেক্ট করি। আসলে পাওয়ারটা আমার জন্য সহজ হয়েছে ডক্টর ফায়াজ খান স্যারের লেকচারের কারণে, নাহলে ওটা আমার কাছে খুব দুর্বোধ্য মনে হতো। উনি যেভাবে লেকচার দিতেন, মনে হয় যে আমি মানে ট্রান্সমিশন লাইনের তারের উপরে বসে আমি পড়াশোনা করতেছি, অথবা পাওয়ার প্ল্যান্টের ইঞ্জিনের উপর বসে আমি নাচতেছি আর পড়াশোনা করতেছি। এই জন্য আসলে ভালো লাগতো একটু, তাহলে খবরই ছিল। আমি নিজামের সাথে এটাতে একদম শতভাগ আমি একমত। আমার এখনো মনে আছে এসপিএম সত্যপ্রসাদ মজুমদার স্যার আমাদের ক্লাস নিয়েছিল বুয়েটের। তো স্যারের সার্কিট এমন ভাবে বুঝাইতো, আপনি না বুঝতে যাবেন কই। বা ইলেকট্রনিক্সের শহীদুল হাসান স্যার, এখন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি দিছে, উনি এত সুন্দর করে বুঝাইতো, না বুঝার কোনো উপায় নেই। একটা স্টুডেন্টের বেস কিন্তু বিশেষ করে কোর্স সাবজেক্ট গুলাতে এটা কিন্তু টিচারদের উপরে অনেক কিছু ডিপেন্ড করে। আচ্ছা, আমাদের আমাদের ইউনিভার্সিটির টিচারদের আমরা যখন পড়াশোনা করেছি, বুয়েটের অনেক টিচার আসতো। তো প্রথম প্রথম মনে করতাম যে আরে ওনারা তো বুয়েট থেকে আসছে, আমরা বুঝবো কিনা। তখন দেখলাম যে আসলে আমরা যেটা চিন্তা করেছি তার উল্টা। এখন এসপিএম সত্যপ্রসাদ মজুমদার স্যার যেভাবে সার্কিট বুঝিয়েছে, আমার তো মনে হয় না আমি আমার লাইফে কখনো সার্কিট ভুলে যদিও যাই, একদম ভুলে যদিও যাই, একটা অঙ্ক একবারে বেশি দুইবার সেকেন্ড টাইম আমার দেখা প্রয়োজন হবে মনে হয় না। জাস্ট একটু চিন্তা করলে আমি সেটা সলভ করতে পারবো খুব দ্রুত। এইটা আসলে আমাদের ফ্যাকাল্টি, ভালো ফ্যাকাল্টির দরকার। আর একটা জিনিস হচ্ছে যে কমিউনিকেশন, আমাদের একটা কমিউনিকেশনের গ্যাপ আসলে গোয়া থেকে আমি ইউনিভার্সিটি, যদিও গত 1-2 বছর আসলে ইউনিভার্সিটির সাথে আমার একটু যাওয়া হয় না বা আমার একটু যোগাযোগটা কম। আমি কিন্তু আগে এমএসসি চালু করার জন্য স্যারদেরকে অনেকবার বলেছি, অ্যালামনাই অ্যাসোসিয়েশন তৈরি করার জন্য বলেছি। তারপরে ইউনিভার্সিটিতে বিশেষ করে সিনিয়র জুনিয়রের একটা রিলেশন খুব দরকার। জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দিই, এই যে আবরার হত্যা হওয়ার পরে বুয়েটে কিন্তু সে জামিলুর রেজা স্যার থেকে শুরু করে সবাই কিন্তু বুয়েটে গিয়েছে। আমাদের কিন্তু এই জিনিসটা আমাদের বিশেষ করে ইউআইইউ কে বলা হয় যে
ইউআই বুয়েটকে ফলো করে বা ওই টাইপের একটা অর্গানাইজেশন হওয়ার চেষ্টা করে বা চিন্তা করে, এটা আমাদের সময় আমরা দেখেছি, এখন কি হয় জানি না। এটা আমাদের যারা জুনিয়র বা নতুন যারা আছে বা আমাদের পরে আগে যারা আছে তাদেরকে কিন্তু এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে বুয়েটের এই ঘটনার পর তারা কিন্তু সিনিয়ররা সবাই কিন্তু ওখানে গিয়েছে, নতুন স্টুডেন্টরা বলে না আপনারা তো পাশ করে ফেলেছেন, আপনারা কেন আসছেন, এটা কিন্তু বলে নাই। এটা কিন্তু খুব একটা লার্নিং, এটা আমাদের বিশেষ করে জুনিয়র ভাই যারা দেখছেন আজকে বা দেখবেন এটা বা শুনবেন, এই জিনিসটা কিন্তু মাথা রাখা উচিত। এমএসসি, বিশেষ করে এমএসসিটা চালু হওয়ার দরকার। তাহলে কি হবে যে কিছু আহ, ছোট ভাইদের সাথে দেখা হবে, তারা কোথায় জব করছে, তাদের জব ফিল্ডটা কেমন, তারা কিভাবে জবটা শুরু করেছে, কি প্রিপারেশন নিয়েছে, এগুলো কিন্তু একটা কমিউনিকেশন হয়। বিশেষ করে যেমন আমি ছোট একটা কথা বলি, আমার জানা মতে বুয়েটে, আমার অর্গানাইজেশনের ম্যাক্সিমামই বুয়েটের ইঞ্জিনিয়ার। এখানে দেখা যাচ্ছে যে একটা ছেলে বা একটা জুনিয়র যারা আমাদের সাথে বা আমাদের পরে যারা জয়েন করে, দেখেছি যে ম্যাক্সিমাম এমএসসি করতেছে, হলে থাকতেছে, তারা হলে থেকে এমএসসি পরীক্ষা দিচ্ছে, মানে সরি চাকরির পরীক্ষাগুলো দিচ্ছে। তখন কি হয়, তারা কিন্তু চাকরি যখন পরীক্ষা দিচ্ছে নিজেদের ভিতরেও তাদের একটা কমিউনিকেশন আছে। আর আমরা যারা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াশোনা করি, বাড়িতে থাকি, বাসায় থাকি বা কোনো একটা মেসে থাকি, আমাদের ভিতরে কিন্তু ওরকম একটা বন্ডিং নাই বা খুব, বিশেষ করে গ্রুপিং, গ্রুপ স্টাডি যেটা, সেটা কিন্তু আমাদের ভিতরে খুবই কম, খুবই কম, যেটা খুব দরকার, সেটা আমাদের মাঝে নাই। সেটা ইউনিভার্সিটি অথরিটি কিভাবে সেটা সুযোগ করে দিবে, সেটা ইউনিভার্সিটি অথরিটি ভালো বলতে পারবে, সেই সিদ্ধান্ত বা ওই নিয়ে আসলে কিছু বলতে পারবো না, বলা ঠিক হবে না। তবে যারা স্টুডেন্ট আছে তারা যদি চেষ্টা করে যে গ্রুপ স্টাডি, যতক্ষণ আমি আড্ডা মারবো, আড্ডাটা হোক না পড়াশোনা নিয়ে আড্ডা হোক, পড়াশোনার মাঝে মাঝে একটু মজার গল্প হতে পারে, কথা হইতে পারে, অনেক কিছুই হতে পারে, কিন্তু সেটা বিশেষ করে থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে ওঠার পরে প্রত্যেকটা স্টুডেন্টের হওয়া উচিত সিনিয়রের সাথে যোগাযোগ রাখা। কেউ গভর্নমেন্ট জবে খুব ভালো করবে সে মনে করে, সে কিভাবে গভর্নমেন্ট জবটা সে পেতে পারে, কি কি ওয়েতে গভর্নমেন্ট জব পাওয়ার জন্য তাকে কি কি পরিশ্রম করা লাগবে, কোন লাইনে যেতে হবে, তাকে সেটা চিন্তা করতে হবে। কেউ প্রাইভেট সেক্টরে সে ভালো করতে চায়, কেউ একটা নির্দিষ্ট সাবজেক্টে স্পেশালিস্ট হতে চায়। এখন যে যেখানে ভালো করতে পারবে বলে সে বিশ্বাস করে, ওইটাতে তাকে মনোনিবেশ করা উচিত। যেমন আমি কখনো আসলে প্রাইভেট জব করার চিন্তা করিনি, একদম বিয়ার, এবং আমি করিও। এখন অনেকে মনে করে যে আমি প্রাইভেট জব করে খুব ভালো করবো, সরকারি চাকরি থেকে অনেক বেশি বেতন। যেমন ডোরিনে আমি যদি চিন্তা করি যে একটা অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার লেভেলে ডোরিনে বা একটা এইচডি লেভেলে যখন সে 3-4 বছর এক্সপিরিয়েন্স হয়ে যায়, তার প্রমোশনের জন্য তার চিন্তা করা লাগে না। সরকারি চাকরিতে কিন্তু অনেক সময় পরীক্ষার ব্যাপার আছে, তারপরে তার পোস্ট ভ্যাকেন্ট আছে কিনা সেটা দেখতে হয়। কিন্তু প্রাইভেট চাকরিতে কিন্তু প্রমোশনের জন্য বা স্যালারি বাড়ানোর জন্য কিন্তু আপনার এই ধরনের কোনো কিছু থাকতেও পারে, নাও থাকতে পারে। বা আপনার স্যালারিটা দেখা যাচ্ছে যে প্রতিষ্ঠান যদি মনে করে যেন অনেক বাড়াবে, সেটাও করতে পারে। আবার কিছু মাল্টিন্যাশনাল কোম্পানি বা বড় প্রতিষ্ঠান আছে, তাদের কিছু রুলস রেগুলেশন আছে, তারা সেটা মেনটেন করে বা ফলো করে। তো এটা ডিপেন্ড করে আপনি কোথায় ভালো করতে পারবেন এবং সেই মোতাবেক নিজেকে প্রিপেয়ার করা। এবং জব মার্কেটে আপনি যখন পরীক্ষা দিতে বসবেন, সেখানে কে কোন অর্গানাইজেশন থেকে বা কোন ইনস্টিটিউট থেকে আসছে সেটা কিন্তু মুখ্য বিষয় হয়ে দাঁড়ায়। আচ্ছা, আপনি কি জানেন, প্রশ্ন আপনার জন্য যদি 50টা প্রশ্ন থাকে, তার জন্য 50টা প্রশ্ন থাকে। আপনার জন্য যদি 2 ঘন্টার সময় থাকে, সেই সরকারি ইউনিভার্সিটি ছেলেটার জন্য 2 ঘন্টার সময় আছে। আপনার জন্য 24 ঘন্টা যেমন সময় আছে পড়াশোনার জন্য, তার জন্য 24 ঘন্টা সময় আছে। তো সো আপনি যদি প্রিপারেশনটা যদি টাইমলি এবং আপনি যদি খুব টাইমটাকে যদি মেনটেন করেন এবং আপনি যদি ওয়েল অর্গানাইজড হন, তাহলে দেখা যাবে যে এটা আসলে খুব একটা কঠিন হবে না সরকারি চাকরির জন্য। আবার যারা বিসিএস দিবেন তাদের প্যাটার্নটা একটু ভিন্ন। যারা ইঞ্জিনিয়ারিং বেস অর্গানাইজেশনে চাকরি করবেন তাদের চিত্রটা একটু ভিন্ন। কেউ যদি সরকারি মালিকানা কোম্পানিগুলোতে চাকরি করেন, সেখানে দেখা যাবে যে চাকরির প্যাটার্নটা একটু ভিন্ন। এই জন্য শুরু থেকেই আমি মনে করব সবাই এম ঠিক করা উচিত যে আমি কোথায় যাব, এবং সেইভাবে প্রিপেয়ার্ড হওয়া উচিত। আর আমি একটা কথা সবসময় বলি, বা আমি ইউআই তো অনেকদিন বলেছি, যে আমি
আমি চেষ্টা করি যে আমার জুনিয়র কেউ যদি আমার থেকে যদি কোনো হেল্প চায়, আমার পক্ষে যতটুকু দেওয়া সম্ভব সেটা আমি দিব। আমি আগেও বলেছি, এখনো বলতেছি, তো যদি শুনে করার দায়িত্ব ভাই আপনার। সেক্ষেত্রে ভাইয়া স্টুডেন্টদের ধন্যবাদ। পটেনশিয়াল ডেভেলপ করতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ কি ধরনের আসলে উদ্যোগ নিতে পারে? ইউনিভার্সিটি অথরিটি স্টুডেন্ট ডেভেলপমেন্টের জন্য আপনি যদি কিছু আইডিয়া দেন। আসলে ইউআইইউতে আমরা যখন একসময় ভর্তি হয়েছি তখন খুব কম স্টুডেন্টেই আপনার পরীক্ষা দিতে অ্যাডমিশন টেস্ট। এখন কিন্তু অনেক স্টুডেন্ট পরীক্ষা দেয়, বা এখন অনেক ছেলে খুব মেরিটোরিয়াস। আমরা যেমন সরকারি ইউনিভার্সিটিতে পড়াশোনা করলে রাষ্ট্রীয় অনেক ফ্যাসিলিটি স্টুডেন্টরা করেন, যেটা আমরা আসলে পাই না বা পাওয়ার সুযোগও নেই। সেটা আপনি ইচ্ছে হলে টাকা দিয়ে কিনতেও পারবেন না। যেমন এনভায়রনমেন্ট, সেটা আপনি কিভাবে পাবেন? সরকারি ইউনিভার্সিটিতে যেরকম এনভায়রনমেন্ট আছে, প্রাইভেট ইউনিভার্সিটি কখনো সেই এনভায়রনমেন্ট দিতে পারবে না। কারণ হচ্ছে আপনি কত টাকা দিবেন, আর ওই টাকা দিতে গেলে আপনার পক্ষে এটা সম্ভব না। সেক্ষেত্রে ইউনিভার্সিটি যেটা করতে পারে, ওই যে আপনার সিনিয়রদের সাথে একটা বন্ডিং ক্রিয়েট করা, জুনিয়রদের একটা বন্ডিং ক্রিয়েট করা, এটা খুব দরকার। এমএসসি কোর্সটা চালু করার দরকার, এটা আমি ফিল করি। কারণ হচ্ছে অনেকেই করবে, এমএসসি করবে, তো এমএসসি করতে গেলে জুনিয়র অনেকের সাথে কমিউনিকেশন হবে, তারপর বিভিন্ন সেমিনার করতে পারে। তারপরে ওই সেমিনারগুলোতে মানে বিশেষ করে যারা সিনিয়র মানে চাকরি রিলেটেড সেমিনারগুলা, তো যারা যে প্রতিষ্ঠানে কাজ করে তাদের সেই প্রতিষ্ঠানে কিভাবে তাদের জব রিক্রুটমেন্ট হয়, তাদের পলিসি কি, কিভাবে পড়াশোনা করলে সেই তার একটা স্টুডেন্ট ওখানে যেতে পারে। তো এই জিনিসগুলো যখন আলোচনা হয়, তখন একটা ছেলে কিন্তু থার্ড ইয়ার থেকেই বা সেকেন্ড ইয়ার থেকে বা সেই যখন সেমিনার যাবে, সে বুঝবে যে আমি আসলে ইঞ্জিনিয়ারিং কেন করছি, আমার টার্গেটটা কোথায়, আমার ওখানে যাইতে হলে আমার তো এই জিনিসগুলো কমপ্লিট করার প্রয়োজন। ইউআইইউর ম্যাক্সিমাম স্টুডেন্ট থার্ড ইয়ার কেন, আমার মনে হয় ফোর্থ ইয়ারের শেষ সেমিস্টারে যখন যায়, তখন সে মনে করে আরে আমার তো শেষ সেমিস্টার, আমার তো একটা চাকরি করা লাগবে। ম্যাক্সিমাম স্টুডেন্টের এই চিন্তা ভাবনা। আপনি যখন এই চিন্তা ভাবনা যাবেন, অটোমেটিক আপনার ওই প্রিপারেশন নিতে 1-2 বছর শেষ। আর আপনি যখন সেকেন্ড ইয়ার থেকে আস্তে আস্তে যখন এই জিনিসটা নিয়ে, এটা নিয়ে পড়াশোনা খুব বেশি দরকার নাই, কিন্তু আপনি যখন একটা জিনিসের টাচে থাকবেন, জানবেন, শুনবেন, বুঝবেন, বা আপনি পড়াশোনার সাথে অনেক সময় নিজের ওটার সাথে একটু ধাস একটা লেভেল চিন্তা করবেন যে হ্যাঁ, আমি এই লেভেলটা কমপ্লিট করলে মনে হয় আমি জব মার্কেটে ভালো করতে পারবো, পড়াশোনায় এই জিনিসটা ভালো করলে মনে হয় আমি জব মার্কেটে ভালো করতে পারবো। একটা ছেলে কিন্তু প্রিপারেশন নিতে পারে। ধরেন আজকে আপনি কমপ্লিট করলেন, কালকেই চাকরি ঢুকে যাবেন, এটা কিন্তু খুব অসম্ভব ব্যাপার। বিশেষ করে জব মার্কেট, মানে হচ্ছে জব মার্কেটের প্রশ্নের প্যাটার্নটাই পুরো ভিন্ন। কারণ সেখানে প্রশ্নটা করা হয় মানে জেনারেল চিন্তা করা হয়। সেখানে খুব ভালো স্টুডেন্ট, খারাপ স্টুডেন্ট এমন কিন্তু না। খুব ভালো স্টুডেন্টও আমি দেখেছি খারাপ রেজাল্ট করতে জব মার্কেটে। কারণ কারণ হচ্ছে সে জব মার্কেটের সেই যে প্রিপারেশন থাকা দরকার, সে সেভাবে প্রিপারেশন নিতে পারে না। তো আপনি যখন একটা পরিবেশ থেকে আরেকটা পরিবেশে যাওয়ার চিন্তা করবেন, তো আপনাকে আগে থেকে ওই পরিবেশ সম্পর্কে ধারণাটা থাকাটা খুব জরুরি। আর ভার্সিটিতে আমাদের সিজিপিএ পিছনে এত বেশি দৌড়াইতে হয়, অন্যদিকে চিন্তা করাটা আসলে কঠিন। তবে আমি আশা করব সিজিপিএ ভালো করতে হবে, এবং সেটা পড়াশোনা করে ভালো করতে হবে। সেটা অন্য কোনো অল্টারনেটিভ নেই। প্রয়োজনে টিচারদের, স্যারদেরকে রিকোয়েস্ট করে হোক, যেভাবে হোক, সেটা হচ্ছে যে টিচারদের থেকে আরো বেশি জিনিস জানার ব্যবস্থা করতে হবে। সেটা আমার মনে হয় সেটা একটা উপায় হতে পারে। আমরা একটু নিজাম ভাইয়ের কাছে জানতে চাইবো, নিজাম ভাই যদি তার কিছু মতামত দেই যে ইউনিভার্সিটি অথরিটি আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে স্টুডেন্ট ডেভেলপমেন্টের জন্য। ইউনিভার্সিটি অথরিটি আসলে একটা মুখ্য ভূমিকা পালন করে। এটা নিয়ে কোন ধরনের শুভ তোমার ইয়াটা মিউট কর। আচ্ছা, যেটা হতে পারে আর কি, ইউনিভার্সিটি অথরিটি প্রথমত হলো স্টুডেন্ট ট্র্যাকিং করতে পারে। সেটা করতে পারে হচ্ছে থার্ড ইয়ারের পর থেকে, অর্থাৎ ফোর্থ ইয়ারে যখন একটা স্টুডেন্ট আসলো,
থার্ড ইয়ার পর্যন্ত মোটামুটি সব ধরনের বেসিক কোর্স গুলা হয়ে যায়। এরপরে থার্ড ইয়ারের পর থেকে একটা ট্র্যাকিং সিস্টেম জেনারেট করতে পারে যে কোন স্টুডেন্টটার বেসিকটা কোন দিকে ভালো, সেটা করা এবং সেটার উপরে তাকে নার্চার করা। প্রথম হচ্ছে এইটা। দ্বিতীয়ত হলো টিচার, ওইভাবে টিচাররা হচ্ছে মানে স্টুডেন্টদেরকে একটা একটা ট্র্যাকিং সিস্টেমের মধ্যে রাখতে পারে যে তাদের ক্যারিয়ার কিভাবে ডেভেলপ করা যেতে পারে। সে আমি ধরে নিলাম যে আমি হচ্ছে ইলেকট্রনিক্স ভালো বুঝি, ইলেকট্রনিক্স আমার মার্কস ভালো, ইলেকট্রনিক্সের বিভিন্ন ধরনের প্রজেক্ট। এটা আরো একটু বলতেই হয়, আমাদের ইউআইএ যে ল্যাব ফ্যাসিলিটিটা অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে মোটামুটি যথেষ্ট ভালো। তো আমার ল্যাবে কোনগুলোতে আমি কি ধরনের অ্যাক্টিভিটিস করতেছি, আমার যে বিভিন্ন ধরনের প্রজেক্ট ছোটখাটো সাবজেক্ট ওরিয়েন্টেড যে প্রজেক্টগুলো থাকে, এই প্রজেক্টগুলোতে আমি কি ধরনের পারফরমেন্স করতে পারতেছি, এইগুলোর উপর বেস করে আমার মনে হয় যে ইউনিভার্সিটির টিচাররা থার্ড ইয়ারের পর থেকে অর্থাৎ ফোর্থ ইয়ার যেই সময়টা পাওয়া যাবে, এই সময় একটা ট্র্যাকিং সিস্টেম জেনারেট করে তাদেরকে কাউন্সিলিং দিতে পারে এবং এই কাউন্সিলিং এর ভিত্তিতেই হচ্ছে কোনো একজন স্টুডেন্টকে হচ্ছে সেগ্রিগেট করে তাদেরকে ডেভেলপ করা বা চাকরির লেভেলে যাওয়ার জন্য বিভিন্ন সেমিনার যেগুলো অ্যারেঞ্জ হবে তাদেরকে পার্টিসিপেট করতে বললাম। এখন কোশ্চেন আসবে যে আসলে ইউনিভার্সিটি গুলা কেন করবে এটা, তাদের কি করছে, এটা হচ্ছে একটা বড় কোশ্চেন। হয়তো একটা প্রতিষ্ঠান বলবে যে আমি এত এত কষ্ট বা এত কিছু করবো কেন। যদি আমি বলতে যাই প্রতিষ্ঠান কিংবা টিচাররা যথেষ্ট কষ্টই করে, স্টুডেন্টদেরকে আমি যতটুকু দেখে আসছি আর কি, আমাদের প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন লেভেলের স্টুডেন্ট থাকে, সুতরাং যথেষ্ট কষ্ট করা হয় তাদেরকে শেখানোর জন্য। তো শুধু তাদের ডেটা ম্যানেজমেন্টটা যদি একটু হার্ড করে যায় তাহলে বোঝা যাবে যে কোন স্টুডেন্টের বেসিকটা কোন দিকে ভালো এবং তাকে সেদিকে যদি ডেভেলপ করে তাহলে প্রতিষ্ঠানের একটা ব্র্যান্ডিং হবে, সাথে সাথে হচ্ছে স্টুডেন্টরা যখন চাকরি পাবে তখন প্রতিষ্ঠানটা আপগ্রেড হবে। সুতরাং এটা আমার মনে হয় যদি কেউ বলে যে সিজিপিএ মান বা সিজিপিএ নম্বর কমায় সেটা করা যেতে পারে, আমি সেটার সাথে সহমত না। কারণ সিজিপিএ নম্বর কমায় যে মানে স্টুডেন্ট একটা ভালো করবে সেটা না। আমাদের ইউআইবি থেকে 2.5 বা 2 এর নিচে থাকা স্টুডেন্ট অনেক ইউনিভার্সিটি থেকে 3.5 এর উপরে সিজিপিএ নিয়ে ভালো ভালো চাকরি করতেছে, সেটাও আমি জানি। কিন্তু মানে নাম্বার কমায় সিজিপিএ বাড়ানোর মানে মানে যুক্তিটা আমি আসলে একমত না। আমি একমত হলো যে যার বেসিকটা যে জায়গায় সেই জায়গায় এমফাসিস বা একটা জোর দিয়ে তাকে ডেভেলপ করা, তাহলে আমার মনে হয় যে আমরা চাকরির ক্ষেত্রেও সেই রকম একটা ভালো পজিশন আনতে পারবো। আর এইমের যে ব্যাপারটা সেটা নিতান্ত একজন স্টুডেন্টের ব্যাপার, যে সে কোন দিকটা ভালো সে নিজেকে বুঝতে পারতে হবে, সে বুঝে তাকে সেভাবে প্রস্তুতি নিতে হবে। যদি সে মনে করে যে না আমি সরকারি চাকরি করার ইচ্ছা পোষণ করি বা সামর্থ্য রাখি, সেক্ষেত্রে শুরু থেকে তাকে সরকারি চাকরির জন্য ছোটখাটো প্ল্যানিং রাখা, মান্থলি স্টাডি গুলা, অথবা মানে বিভিন্ন যে আইকিউ নলেজ বাড়ানো, অথবা অনেকে দেখা যায় তার বাইরে যাওয়ার শখ, সিজিপিএ থার্ড ইয়ার পর্যন্ত বেশ ভালো, তার মানে তখন থেকে তার জিআরই প্ল্যান করে ফেলা, অথবা সে যদি টপেল বা আইএলটিএস দিকে ঝুঁকতে চায় তাহলে সেগুলো প্ল্যান করে ফেলা, যেন তার সময়টা নষ্ট না হয়। এখন একটা মুহূর্তের সময়ের দাম অনেক, এই জন্য সময় নষ্ট করা মানে না হয় সেজন্য আমাদের শুরু থেকে প্ল্যান করতে হবে। হুট করে ফোর্থ ইয়ার শেষ করার পরে আমি বলবো আমি তো সিজিপিএ পেয়েছি, আমার পড়াশোনা শেষ, এখন আমি বাইরে যাবো অথবা চাকরি করবো, প্রাইভেট করবো না গভর্নমেন্ট করবো, এই নিয়ে দোটানায় না থেকে এই প্ল্যানটা আসলেই জনাব ভাই যেটা বলতেছিলেন যে এটা আমাদের আসলেই শুরু থেকে করে নাও। তবে আমাদের ইউনিভার্সিটিতে যে মানে পড়াশোনার চাপ থাকে সেটা দিয়ে হয় না, এই জন্য শেষ বর্ষটাকে চিন্তা করা যে আমি শেষ বর্ষটা অ্যাটলিস্ট 6 মাস আগে প্ল্যান করবো যে আমি এখন কি করবো, করে না প্ল্যান করে 6 মাস আগে প্ল্যান করা যে আমি কি করবো। এভাবে আমরা আসলে নিজেদেরকে প্রস্তুত রাখতে পারি। ধন্যবাদ ভাইয়া। ভাই আমরা একটা কোশ্চেন নিয়ে নিই। কোশ্চেনটা হচ্ছে ভাইয়া, একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ারকে তার নির্ধারিত কোর্সের পাশাপাশি কোন সফটওয়্যারের ব্যবহারে দক্ষতা অর্জন করা উচিত এবং সেটা কতটুকু প্রয়োজন? খুব ভালো একটা কোশ্চেন আর কি।
প্লিজ জানান ভাই। বলবো? বলবো? জি ভাইয়া, অবশ্যই। জি বলেন। আমার কাছে এই প্রশ্নটা আসলে আমি একটু হাসতেছিলাম, কারণ হচ্ছে এখন আপনি কোথায় জব করবেন আসলে এটা পাওয়ার আগে সবার আগে আপনি এমএস ওয়ার্ড পারেন কিনা। আমার কাছে যেটা মনে হয় আর কি, এটা শোনার পর অনেকে মানে চোখটা উপরে নিয়ে যাবেন। আপনাকে একটা চিঠি লিখতে দিল, 20 লাইন ইংরেজি লিখতে গিয়ে দেখা যাচ্ছে আপনি 2 ঘন্টা সময় নষ্ট করলেন। আচ্ছা, আপনার লেখা আসলো, আপনি লেখাটা যেভাবে লেখা দরকার ছিল সেটা লিখতে পারেন নাই, বা একটা বাংলা লিখতে দিচ্ছে সেটা লিখতে পারেন নাই। কেন স্লো? পারেন, আস্তে আস্তে পারেন। তারপরে বা এক্সেলে একটা যে কোনো একটা হিসাব বাইর করতে দিল, এখন আপনি হয় ওখানে হেল্প বাটনটা F5 এ ক্লিক করে আপনি ওখানে হেল্প নিচ্ছেন, অথবা বই মানে দেখছেন, অথবা গুগলে দেখছেন। এমএস অফিসটা জানাটা প্রত্যেকটা স্টুডেন্টের আমি মনে করব যে ম্যান্ডেটরি। এটা যদি না জানেন, আপনি কিন্তু সবচেয়ে সবার আগে, ধরুন আপনি চাকরি পাইলেন, আপনি এই কাজটা জানেন না, তা বলবেন যে কি শিখছে, জাস্ট এই কথাটাই বল। জাস্ট আমার এটা যদিও মনে হবে খুব সিলি অ্যান্সার, খুব মনে করতে পারেন যে এটা। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি সফটওয়্যার স্পেসিফিক সফটওয়্যার জানার থেকে সফটওয়্যার ব্যবহারটা আপনি কিভাবে জানতে পারেন, স্পেশালি যেমন আপনি একটা স্পেশাল সফটওয়্যার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে অনেক সময় অনেক স্পেশাল সফটওয়্যার ইউজ করে। তারপরে ধরেন স্কেডার জন্য অনেক সময় স্পেশাল কিছু সফটওয়্যার ইউজ করে। এটা খুব বেশি যে আপনার অনেক কিছু জানতে হবে তা কিন্তু না। এটা ব্যবহারটা কিভাবে করতে হয়, যে অপারেশনটা কিভাবে করতে হয়, আপনি যদি বেসিক জিনিস জানেন, ওই এই জিনিসগুলো জানাটা খুব কঠিন কিছু না। যেমন আপনি হিসাব নিকাশের জন্য এক্সেলের উপরে তো মনে হয় না পৃথিবীতে কোনো সফটওয়্যার আছে। এখন আপনি যদি ওইটাই যদি ঠিক মতো না জানেন, তাহলে আপনি অন্যান্য সফটওয়্যার গুলো কিভাবে ইউজ করবেন? বেসিক জিনিস, কম্পিউটারের বেসিক জিনিসগুলো যখন জানবেন, এই জিনিসগুলো আপনি খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারবেন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া, থ্যাংক ইউ সবাইকে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। আমরা আমাদের প্রোগ্রামটা শেষ করতে যাচ্ছি। আপনাদের যোগদানের জন্য অসংখ্য ধন্যবাদ। একটু কথা বলতে চাই। অবশ্যই। একটু কথা বলতে চাই। আমার অনেক কথার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে, বা আমার চিন্তাধারার সাথে অনেকের দ্বিমত থাকতে পারে। আমি সেটাকেও অ্যাপ্রিসিয়েট করি। দ্বিমত থাকাটাই স্বাভাবিক, আর না থাকাটা অস্বাভাবিক। আর যদি আপনার আমার সাথে দ্বিমত থাকে, সেটা বাস্তবায়ন করেন। আমার খুব ভালো লাগবে যে আপনার দ্বিমতটা খুব ভালো কাজে দিয়েছে, এবং সেই দ্বিমতটাকে বাস্তবায়ন করার জন্য আপনার চেষ্টা করুন। যে আমার কথাগুলো আপনার ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো একটা রিকোয়েস্ট থাকবে, অন্তত কারোর জন্য না হোক, নিজেকে একটা ভালো জায়গায় দেখার জন্য চেষ্টা করেন। আল্লাহ আপনাকে অবশ্যই সেই জায়গায় পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ নিজাম ভাই, অ্যান্ড থ্যাংক ইউ জাহান ভাই। ওকে ভাইয়া, তাহলে আমরা আমাদের মিটিংটা আজকে এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ।